আচ্ছা, আজকে টপিক যেটা বলেছিলাম যে অলরেডি আমরা ইয়ার ডায়াগ্রাম বা এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামের কিছু টপিক করে ফেলছি। তারপর আমরা একটু রিক্যাপ করি, তারপর হচ্ছে নতুন করে আমরা দেখি। আচ্ছা, এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বেসিক্যালি হচ্ছে এনটিটি আর তাদের মধ্যে রিলেশনশিপগুলো নিয়ে কাজ করে। এনটিটি কি জিনিস? এনটিটি হচ্ছে যে একটা অবজেক্ট, যে অবজেক্টের মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউটগুলো কি? ফিল্ডসগুলো থাকে। যেমন আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা অবজেক্ট করতাম, যে ধরেন তার কারের ভিতরে কি থাকতো অবজেক্টে, যে কারের কালার থাকতো, নেম থাকতো, তার ম্যানুফ্যাকচার ইয়ার থাকতো, এরকম কিছু থাকতো। তো এইখানেও হচ্ছে এন্টিটিগুলো ওই জিনিসগুলো রিপ্রেজেন্ট করে। যেমন এই বক্সগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এন্টিটি। সো এই ধরেন রাইটার একটা এন্টিটি, রাইটার আন্ডার কি থাকতে পারে? রাইটারের নেম, রাইটারের আইডি থাকতে পারে, কোনো রাইটারের হচ্ছে রাইটারের স্টার্টিং ডেট, তারপর হচ্ছে বুক নাম্বার, এরকম থাকতে পারে। কনজিউমারের ক্ষেত্রে কি থাকতে পারে? যে কনজিউমার কি? যে বই কিনবে, রাইটার বুকগুলো কিনবে, বা এই যে নোবেলগুলো বলতেছে, নোবেলগুলো যারা কিনবে, তো এটা কি নিতে পারে? এটা হতে পারে হচ্ছে আপনার কনজিউমার বা কাস্টমার নেম, তার ফোন নাম্বার, তার ডেট অফ বার্থ, তার এজ, এইগুলো থাকতে পারে। আবার নোবেলের ক্ষেত্রে কি থাকতে পারে? নোবেল মানে বুক, এই যে নোবেল বুক যেগুলো আমরা বলি, তো নোবেল মানে হচ্ছে উপন্যাস রিলেটেড। তো এই বুকগুলোর কি নাম থাকতে পারে, পাবলিশার্স থাকতে পারে, পাবলিশিং ইয়ার থাকতে পারে, কোন ভার্সন, এগুলো থাকতে পারে। এই যে বক্সগুলোকে বলতেছি এগুলো হচ্ছে এনটিটি। আর এই রিলেশনশিপগুলো হচ্ছে বেসিক্যালি এই যে আমরা ডায়মন্ড শেপগুলো দেখতেছি, সেই বক্সের মধ্যে অর্থাৎ এই এনটিটিগুলোর মধ্যে যে রিলেশনশিপটা থাকে, একটা এনটিটি আর একটা এনটিটির সাথে যে কানেক্টেড, তার মধ্যে যে রিলেশনশিপটা থাকে, এই রিলেশনশিপটা মডেলিং করে একটা ডায়াগ্রাম ড্র করাটাই বলতেছে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। সো অনেকগুলো রিলেশনশিপ থাকতে পারে। যদি আমি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, যে অ্যাপ্লিকেশন আমি অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট করতেছি, এখানে হয়তো আমি রাইটারের ডিটেলস রাখতেছি, নোবেলের ডিটেলস রাখতেছি, তারপর হচ্ছে কি লাইব্রেরি থেকে বই কনজিউম করতেছে, নিচ্ছে, তো এইগুলা ডিটেলস রাখতেছি। তো ওই পুরো মডেলটা যদি আমরা ডিজাইন করে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, তখন হচ্ছে আমরা কি এরকম একটা ডায়াগ্রাম ড্র করি, যে প্রতিটা এন্টিটির মধ্যে কি থাকতে পারে, আর এন্টিটিগুলোর মধ্যে রিলেশনশিপ কি থাকবে, তারা কি কাজগুলো করবে, এটার উপর রিলেশনশিপটা মেইনটেইন করে। এখন কথা হচ্ছে যে যখন আমি একটা অ্যাপ্লিকেশন করব, কখন ইয়ার ডায়াগ্রামটা ড্র করব, এটা কোশ্চেন থাকতে পারে। স্যার আমরা কি অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে ইয়ার ডায়াগ্রামটা করব, নাকি অ্যাপ্লিকেশন স্টার্টিং এ করব? কখন? আমাদের যখন ডিজাইন পার্ট থাকবে, এখানে আমরা যখন সফটওয়্যার একটা ডেভেলপ করি, তার একটা লাইফ সাইকেল থাকে, যেটাকে আমরা বলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটাকে ইন শর্ট এসডিএলসি বলা হয়। সো এই এসডিএলসি পাঁচটা মিনিমাম স্টেপের মধ্যে একটা থাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন থাকে ডিজাইন, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তারপরে টেস্টিং, এন্ড লাস্ট হচ্ছে মেইনটেনেন্স। সো এই যে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি, এখানে আমরা হচ্ছে রিকোয়ার্ড ইনফরমেশনগুলো সার্চ করি, যে আমার অ্যাপ্লিকেশনে কোন কোন ফিল্ড রাখতে হবে, কি কি ফিচার্সগুলো কাজ করবে, কারা কারা এখানে কাজ করবে, এই জিনিসগুলো আমরা বের করি। আর ডিজাইন পার্টে বেসিক্যালি হচ্ছে আমরা এই ডায়াগ্রামসগুলো ড্র করি, ইয়ার ডায়াগ্রামস, ডাটা ফ্লো ডায়াগ্রামস, কনটেক্সট ডায়াগ্রাম। বাকি ডায়াগ্রামসগুলো আপনারা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন ওই যে কোর্স, ওইটাতে শিখবেন। ইয়ার ডায়াগ্রামটা হচ্ছে ডেটাবেসের একটা পার্ট। সো আপনি যখন ডেটাবেস ডিজাইন করবেন, ডেটাবেসের উপর ডিপেন্ডস করে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম পার্ট। এখন আমরা কি করি? আমরা ফার্স্টে ইয়ার ডায়াগ্রাম ড্র করি, ড্র করে তাদের মধ্যে রিলেশনশিপগুলো মেইনটেইন করে দেখি যে আমি যতগুলা রিলেশনশিপ চাচ্ছি, যতগুলা কাজ চাচ্ছি প্রতিটা ডেটাবেসের এন্টিটির সাথে, ওরা ঠিকমতো রিপ্রেজেন্ট হচ্ছে কিনা। যদি সবকিছু ওকে থাকে, তখন আমি কি করি? ওইটাকে আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করি, অর্থাৎ আমরা ওই অনুযায়ী ডেটাবেসটাকে ক্রিয়েট করি আমাদের। যেমন আপনারা এসকিউএল ক্লাসে কমান্ড দিয়ে টেবিল ক্রিয়েট করেন, তারপরে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো দিচ্ছেন। ওই যে টেবিলগুলো বলতেছি, টেবিলে আসলে কাইন্ড অফ একটা করে এন্টিটি, বা আমরা অনেক সময় স্কিমাও বলে থাকি, যে এক একটা টেবিলের এক একটা স্কিমা হচ্ছে আমরা ব্যবহার করব। স্কিমা মানে কি? এই বক্স আকারে হচ্ছে আমি অ্যাট্রিবিউটসগুলো বুঝাই দিচ্ছি, একটা একটা অবজেক্ট আকারে, ওইটা একটা স্কিমা। আচ্ছা, এখন আসি হচ্ছে যে এই এন্টিটি জিনিসটাকে অলরেডি আপনারা বুঝে গেছেন, যে এন্টিটি ইজ আ কালেকশন অফ সিমিলার টাইপস অফ এন্টিটিস। তার মানে এন্টিটিস হচ্ছে কি? যে যার মধ্যে হচ্ছে কি আপনি কিছু অ্যাট্রিবিউটস রাখতেছেন, এন্টিটি একটা অবজেক্টের মতো কাজ করতেছে। এন্ড সিমিলার টাইপের যে এন্টিটিস গুলো আছে, অর্থাৎ ধরেন স্টুডেন্টের আইডি, নেম, ফোন নাম্বার রাখতেছে, তারপরে টিচারের আইডি, নেম, ফোন নাম্বার, একই টাইপের যে এন্টিটি গুলো আছে, যাদের কাজগুলো সিমিলার টাইপের, ওরা কি করে? একটা এন্টিটি সেট হয়ে যায়। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেখেন, a student set may contain all the students of a school. Likewise, a teacher set may contain all the teachers of a school from all faculties. Entity sets need not to be described.
তার মানে এখানে কি বলতেছে যে যখন আমি একটা স্কুল ডিজাইন করতেছি, স্কুলের অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট নামে একটা হচ্ছে কি এন্টিটি আছে, যে এন্টিটি কি স্টুডেন্টের ইনফরমেশন রাখতেছে, আবার সিমিলার টাইপের টিচারের একটা এন্টিটি আছে, এখানে টিচারের ইনফরমেশন রাখতেছে, দুইটা কি সিমিলার টাইপের কাজ করতেছে না? সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে এন্টিটি সেট, যে এরা সিমিলার কাজ করতেছে। এরপর আসে হচ্ছে উইক এন্টিটি। উইক এন্টিটি বেসিক্যালি বোঝায় যে জিনিসটা, যে কোনো এন্টিটি যদি তার যে ভিতরের অ্যাট্রিবিউটস গুলো ফুলফিল করতে গেলে বা তার রিলেশনশিপটাকে ফুলফিল করতে গেলে অন্য আরেকটা যে এন্টিটি আছে তার উপর যদি ডিপেন্ডেন্ট থাকে। যেমন আমরা একটা প্রজেক্ট করতেছিলাম, আমরা যে প্রজেক্টটা করে আসছিলাম ই-কমার্সের, ওইখানে আমরা কি দেখতেছিলাম যে আমাদের ফার্স্টে যখন আমরা অর্ডারটা সাকসেসফুল করি, অর্ডারের একটা এন্টিটি হয়, অর্ডারের মধ্যে কি যায়, অর্ডার আইডি যায়, তারপরে কত টাকা অর্ডার হচ্ছে, কোন প্রোডাক্টটা, এরকম একটা ডিটেইলস যায়, বা কোন ইউজার আইডি, প্রোডাক্ট না ইউজার আইডি থাকে। সো ওই ইউজার আইডির এগেইনস্টে আমরা হচ্ছে অর্ডারটা নিই। তারপরে অর্ডার আইডির এগেইনস্টে আমরা কি করি, প্রতিটা অর্ডার আইটেমস আলাদা আলাদা করে আরেকটা টেবিলে আমরা বসাচ্ছিলাম, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, অথবা না হলে আমি লাস্টে একটু আপনাদের দেখাই দিই। সো এই কারণে বলতেছে যে যদি অর্ডার আইটেমসটা আমি ইনসার্ট করতে যাই, অর্ডার আইটেমসটা কার জন্য, কোন অর্ডারের জন্য ইনসার্ট করব, ওই অর্ডারটা আবার অর্ডার টেবিলে আমরা ইনসার্ট করে রাখছি। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন, আমরা আমাদের প্রজেক্টে যে কাজটা করছি, প্রথমে যে অর্ডারটা আসছে ওই অর্ডারটা ইনসার্ট করছি কিভাবে, ধরেন একটা র্যান্ডমলি আইডি 1 বাই ইনক্রিমেন্ট করতে করতে দিচ্ছি, তারপর হচ্ছে ইউজারের আইডি দিচ্ছি, যে কোন ইউজার এটা অর্ডার করতেছে, আর তারপর হচ্ছে টোটাল বিলটা তাকে পাস করছে, যে টোটাল কত টাকা হচ্ছে সে অর্ডার করছে। তারপর আমরা কি করতেছি, এই অর্ডার যে আইডিটা, এই আইডি ধরে অর্ডার আইটেম নামে একটা টেবিল আছে, এই টেবিলটাতে আমরা কি করতেছি, একটা হচ্ছে অর্ডার আইটেমের লিস্ট বানাচ্ছি, যে কোন আইটেমগুলো হচ্ছে অর্ডার হচ্ছে। তো এক নাম্বার লিস্টে ধরেন আমি এই ইউজার আইডি হচ্ছে একটা অর্ডার দিচ্ছিল, সো ধরেন এই অর্ডারের 1, সো এইখানে অর্ডার আইডিটা দিতে হবে, কোন অর্ডার আইডির জন্য আমি প্রোডাক্ট এখানে লিস্টিং করব। সো আমার এখানে অর্ডার আইডি 1 ছিল, সো আমি 1 এর জন্য হচ্ছে লিস্টিং করতেছি, কি ধরেন প্রোডাক্ট আইডি হচ্ছে এটা হলো ধরেন 2, যে আপনি 2 নাম্বার প্রোডাক্ট অর্ডার করতেছেন, আর পাশে আমরা কি রাখতেছিলাম, প্রাইস, যে কতটুকু প্রাইস অর্ডার করছে, আর লাস্ট হচ্ছে কোয়ান্টিটি, যে এই যে অর্ডারটা হচ্ছে এই প্রোডাক্ট কি একটা কোয়ান্টিটি হচ্ছে নাকি মাল্টিপল। সো আমরা ধরেন এখানে অর্ডার দিলাম 4টা, যে এই প্রোডাক্ট আমরা 4টা দিচ্ছি, সো আমরা কি করতেছি, একটা ইনফরমেশনে কি করতেছি, অর্ডারের ডিটেইলসগুলো রাখতেছি, আর ওই অর্ডারের আইডি ধরে তার আন্ডারে কতগুলো আইটেমস অর্ডার হচ্ছে ওইটা কি আরেকটা টেবিলে হচ্ছে জেনারেট করতেছি। এটাই হচ্ছে রিয়েল লাইফে আমরা করি, আমাদের প্রজেক্টও সেম ভাবেই করা হয়েছে। সো এখন কি সমস্যা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে দেখেন, এই অর্ডার আইটেমটা তো একটা এন্টিটি, অর্থাৎ তার আন্ডারে তো কিছু অ্যাট্রিবিউট আছে, যে অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, প্রাইস, কোয়ান্টিটি, এগুলো। তো এই অর্ডার আইটেম অ্যাট্রিবিউটটাকে আমি যদি ফুলফিল করতে চাই, তাহলে কি আমাকে এই অর্ডার আইটেমটা দরকার পড়তেছে। অর্ডার আইটেম স্কিমা এন্টিটিটা যদি ফুলফিল করতে চাই, তাহলে অর্ডার যে এন্টিটি, এখানে যে এন্টিটি আছে এটা নাম ধরেন অর্ডার, এই এন্টিটির একটা ভ্যালু আমাকে কি করতে হচ্ছে, পাস করতে হচ্ছে। অর্থাৎ এই ভ্যালু যদি আমি না পাই, তাহলে এটা আমি ফুলফিল করতে পারবো না। সো তার মানে একটা ডিপেন্ডেন্সি রয়ে গেছে না। এই ডিপেন্ডেন্সি যদি কোনো এন্টিটির মধ্যে থাকে, তাহলে ওই এন্টিটিটাকে বলা হচ্ছে উইক এন্টিটি। তার মানে এখানে অর্ডার আইটেমটা একটা উইক এন্টিটি, কারণ কি অর্ডার আইটেমকে যদি ফুলফিল করতে হয়, তাহলে একটা অ্যাট্রিবিউট কোথা থেকে, অর্ডার থেকে আসতে হবে। সো অর্ডার আইটেমটা অর্ডারের উপর ডিপেন্ডেন্ট। সো এখানে ওই রিলেশনটাই বোঝাচ্ছে যে এখানে অর্ডার আইটেমটা অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট, এই কারণে হচ্ছে এটা উইক এন্টিটি। আর উইক এন্টিটিকে আমরা ডাবল বক্স করি, অর্থাৎ আমরা এটাকে সিঙ্গেল বক্স করলে এন্টিটি মনে করি, আর যখন ডাবল বক্স করব তখন এটাকে বলা হয় উইক এন্টিটি। সেটা বুঝা গেল। নেক্সট আমরা কি করব, অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস আপনারা জানেন, অ্যাট্রিবিউটস গুলো কি, এই যে এইগুলা, অর্থাৎ একটা এন্টিটির আন্ডারে কতগুলো ফিল্ডস থাকে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। আর অ্যাট্রিবিউটস একটা ডোমেইন থাকে। ডোমেইন কি, সাপোজ এটা হচ্ছে কি নাম্বার হবে, এটাও নাম্বার, প্রাইসটা কি ডাবল হইতে পারে, এটা কি ডেসিমাল নাম্বার। সো তখন আমরা কি করব, প্রাইসে আমরা ডোমেইন টাইপটা দিব হচ্ছে নাম্বার। ধরেন একটা প্রোডাক্টের প্রাইসের কি হাইয়েস্ট ডেসিমাল পয়েন্টের আগে ধরেন 5 নাম্বার থাকতে পারে, আর পরে হচ্ছে 2, তাহলে এটার রেজাল্ট কি আসবে, রিয়েল লাইফ 5 1 2 3 4 0 0। যদি 50,000 হয় তাহলে এইভাবে দেখাবে। সো আমরা কি করতেছি, একটা নাম্বারটাকে ডোমেইনটাকে দিয়ে দিচ্ছি, এটা ফ্র্যাকশন ভ্যালু হবে। তারপরে ধরেন হচ্ছে কোয়ান্টিটি, এখানে আসলে সবই ইন্টিজার আছে, তো এখানে আর ডিফারেন্ট কিছু নাই, সবই নাম্বার।
ধরেন কোন জায়গায় আমার হচ্ছে নেম রাখতে হচ্ছে, ইউজারের নেম হয়তো আমি এখানে রাখছি আইডি না রেখে। সো নেম যদি রাখি, নেম থেকে একটা প্যারাগ্রাফ থাকবে। সো এই যে এক একটা অ্যাট্রিবিউট এক এক টাইপের হচ্ছে, এই টাইপগুলোকে বলতেছে হচ্ছে বেসিক্যালি ডোমেইন। এটা ডোমেইনটা কি? সো এখানে ডোমেইন কি? ডোমেইন হচ্ছে ধরেন varchar। এখন এই varchar এর মধ্যে varchar যদি 255 দেই তাহলে এটা হচ্ছে আমাদের রেঞ্জ, যে এই varchar টাইপের হবে বাট তার মধ্যে একটা সার্টেন পোরশন আমি এখানে দিব। কত দিব? 255। আমি চাইলে শুধুমাত্র 5 ও দিতে পারি। সো এই 5 টা কি তখন রেঞ্জ, যে এর ডোমেইনের আন্ডারে আমি কতটুকু রেঞ্জ পরিমাণ ভ্যালুগুলো আমি ইউজ করব। সো ডোমেইনের রেঞ্জ বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস। আর লাস্টে বলতেছে অ্যাট্রিবিউটস এর নেমগুলো অ্যালফাবেটিক অর্ডারে থাকে। অর্ডার না, অ্যালফাবেটিক নেম থাকে। ধরেন এখানে অর্ডার আইডি দিচ্ছি, প্রোডাক্ট আইডি, এগুলো কি অ্যালফাবেটিক না? তাহলে দেখলে আমি বুঝতে পারি কিছু লেটারস এ লেখা থাকে। আবার এখানে দেখেন রেঞ্জের আরেকটা ডেফিনিশন দেওয়া হয়েছে এখানে, যে এ স্টুডেন্ট এজ ক্যান নট বি নেগেটিভ। তার মানে আমি স্টুডেন্ট এজ কি দিচ্ছি? নাম্বার দিচ্ছি, বাট তাকে আমাকে একটা কন্ডিশন দিতে হবে, সেটা যাতে কোনোভাবেই মাইনাস বা নেগেটিভে চলে না যায়। সো এটা কি হচ্ছে? আমরা রেঞ্জ বসাচ্ছি। তো এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউটস এর কাজ। তো অ্যাট্রিবিউট বেসিক্যালি কি করে? প্রপার্টিগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করে একটা এন্টিটি, আর তার কোনো একটা ডোমেইন এন্ড রেঞ্জ থাকে যেটার মাধ্যমে তার লিমিটেশনসটা হচ্ছে আমরা প্রেজেন্ট করে থাকি। নেক্সট হচ্ছে টাইপ অফ অ্যাট্রিবিউটস। আমাদের অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে সিম্পল টাইপ, কম্পোজিট টাইপ। সিম্পল টাইপটা কি জিনিস আমরা যদি একটু দেখি, সিম্পল হচ্ছে নরমালি আমরা যে এই অ্যাট্রিবিউটগুলো করে থাকি, এগুলো হচ্ছে সিম্পল। কম্পোজিট কোনটা? কম্পোজিট হচ্ছে বেসিক্যালি ধরেন একটার আন্ডারে যদি মাল্টিপল কিছু থাকা পসিবল। এখানে একটা एग्जांपल দিচ্ছে, ফর एग्जांपल আ স্টুডেন্টস কমপ্লিট নেম মে হ্যাভ ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। তার মানে আমি যদি একটা স্টুডেন্ট নেম রাখি, তার আন্ডারে আবার কি দুইটা জিনিস থাকতে পারে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। সো এই যে একটা অ্যাট্রিবিউটের আন্ডারে যে আরো দুইটা অ্যাট্রিবিউট আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। সো একটার আন্ডারে মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে। আর যেটাতে শুধুমাত্র একটাই থাকবে, নরমালি এর আন্ডারে আর কোনো অ্যাট্রিবিউট থাকবে না, এটাকে আমরা বলি হচ্ছে সিম্পল। এর एग्जांपल দেখো। আচ্ছা, তারপর হচ্ছে ডেরাইভ। ডেরাইভকে বলতেছি কি? Derived attributes are the attributes that do not exist in the physical database but their values are derived from other attributes present in the database. তার মানে এখানে যে জিনিসটা বলতেছে যে এরা ডাইরেক্ট ডাটাবেসে থাকে না, বাট এদের ডেটা আমি অন্য আরেকটা অ্যাট্রিবিউট থেকে পাইতে পারি। কিভাবে পাইতে পারি? ধরেন আমার কাছে একটা স্টুডেন্টের ইনফরমেশন আছে। স্টুডেন্টের ইনফরমেশনে আমি যে কাজটা করতে পারি, যদি তার ডেট অফ বার্থ আমি নেই, ডিওবি, ধরেন ডিওবি হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ ধরেন হচ্ছে 1994। তাহলে এই ডেট অফ বার্থ থেকে আমি তার এজ বের করে ফেলতে পারি না? সো এটাই হচ্ছে ডেটা অ্যাট্রিবিউট, যা আমার কাছে ডাইরেক্টলি অ্যাট্রিবিউটটা দেওয়া নাই, কিন্তু এমন কোন অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউট থেকে আমি এটা বের করতে পারবো। সো এটাকে হচ্ছে ডেরাইভ অ্যাট্রিবিউট বলছে। এই যে এখানে বলছো ফর एग्जांपल average salary in a department should not be saved directly in the database instead it can be derived. So average salary কিভাবে বের করতে পারেন? সবার যে স্যালারিটা এটা তো আপনার কাছে থাকবে অবশ্যই। এটা কি করবেন? অ্যাডিশন করে নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে ডিভাইড করলে এভারেজ স্যালারি বের হয়ে যাচ্ছে। সো আপনি কি এটা অটোমেটিক বের করতে পারতেছেন। এটাকে বলতেছে হচ্ছে ডেরাইভ, যে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে বের করতে পারতেছেন। তারপর বলতেছে আরেকটা, এখানে ডায়াগ্রামে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব এটা যদি একটু দেখেন। ফর एग्जांपल a circle the area can be derived from the radius। আচ্ছা, এখানে যে জিনিসটা বলতেছে যে সার্কেল কে আমি কি করতে পারি? রেডিয়াস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এইটা একটা হচ্ছে আমাদের एग्जांपल আছে। আর আরেকটা তো অলরেডি বলে দিয়েছি, age can be derived from data of birth, date of birth। সো date of birth থেকে বলতে পারেন। তারপর সার্কেল, for a circle the area can be had। সো এখানে একটা বলতেছে যে রেডিয়াসের মাধ্যমে আমি সার্কেলটা বের করতে পারতেছি। আবার সার্কেলের ক্ষেত্রে আমি আবার এরিয়া বের করতে পারতেছি। এরিয়া বলতে আমরা যদি রেডিয়াসের ফর্মুলাটা পড়ি, রেডিয়াসের ফর্মুলাটা কি? পাই আর স্কয়ার। এটা ছিল কোন সার্কেলের ফর্মুলা? আচ্ছা, এখানে আর হচ্ছে রেডিয়াস, আর হচ্ছে রেডিয়াস। এরিয়ার ফর্মুলাটা কি? 4/3 পাই স্কয়ার। আমি ভুলে গেছি, অনেকদিন প্র্যাকটিস নাই তো। হোয়াটএভার। সো আপনি যদি আপনার কাছে রেডিয়াসটা থাকে তাহলে আপনি কি করতে পারেন? সার্কেলটা বের করতে পারেন, ফুল সার্কেলের, আবার এরিয়াটাও বের করতে পারেন সার্কেলের। তার মানে আপনি কি করতে পারেন? ক্ষেত্রফল, তারপরে হচ্ছে তার
এরিয়া, এই সবগুলাই আপনি রেডিয়াস থেকে বের করতে পারেন। সো এখানে এই জিনিসটাই বলতেছে যে রেডিয়াস হচ্ছে আমার কি একটা সিম্পল অ্যাট্রিবিউট, এইটার থ্রুতে আমি কি এরিয়া বের করতে পারি। সো এরিয়া হচ্ছে আমার ডেরাইভ অ্যাট্রিবিউট। সো এরকম যদি কোনো অ্যাট্রিবিউট থাকে যেটা হচ্ছে ডেরাইভ, তাহলে ওইটাকে আমরা কি করব, এরকম যে দেখতেছি একটু বাউন্ডারি মানে ডট ডট দিয়ে হচ্ছে আমরা একটা সার্কেল করব। সো আমাদের যদি কোনো স্টুডেন্ট থাকে, যে স্টুডেন্টটা হচ্ছে আমাদের এন্টিটি, এখানে সার্কেল আমাদের এন্টিটি। সো স্টুডেন্ট যদি এন্টিটি থাকে, তার যদি ডেট অফ বার্থ রাখেন, ধরেন স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা এন্টিটি, এটাকে আমরা ডায়াগ্রামে ভাবে বক্স আকারে লিখি ট্রাই করছিলাম। এটার একটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে ডিওবি। ডিওবি হচ্ছে এটার একটা অ্যাট্রিবিউট। তাহলে এইচটা কি হবে, এটা হচ্ছে কি আমরা এই ডিওবি থ্রুতে বের করতে পারি। সো এইচটা হবে কি ডেরাইভ অ্যাট্রিবিউট। ডেরাইভ অ্যাট্রিবিউটটা আমরা এরকম সার্কেল করে দিই। সো এটা হচ্ছে আমাদের ডেরাইভ। তো তার মানে আমি যদি সিম্পল যে অ্যাট্রিবিউটটা আমার কাছে প্রেজেন্ট আছে, ওই অ্যাট্রিবিউটটা আমি এইচটা বের করতে পারি, কিন্তু এই আমাদের ডেটাবেজে আমরা ডিরেক্ট অ্যাট্রিবিউট হিসেবে রাখবো না। সো এটা হচ্ছে ডেরাইভ হিসেবে বলেছে। আচ্ছা, নেক্সটে আমরা যদি একটু দেখি, এখন হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট জিনিসটা কি, যে একটা অ্যাট্রিবিউটের মধ্যে একটা সিঙ্গেল ভ্যালু থাকবে। আর মাল্টি ভ্যালু যে জিনিসটা বলতেছে, যেখানে মাল্টিপল ভ্যালু থাকবে। কিভাবে থাকতে পারে, ধরেন একটা পার্সনের ফোন নাম্বার, আমার ফোন নাম্বার কি মাল্টিপল হতে পারে না, দুইটা তিনটা হতে পারে। সো আমাকে এখানে ফোন নাম্বারটা অবশ্যই এই মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে হবে। আমি তখন সিঙ্গেল ভ্যালু হিসেবে ইউজ করলে হবে না। সিঙ্গেল ভ্যালুতে একটা ভ্যালু বাট মাল্টিপল ভ্যালু থাকে। আমরা অনেক সময় দেখবেন যে আপনারা যখন কোনো একটা জায়গায় অ্যাকাউন্ট খুলতে গেলে তখন বলবে একটা সেকেন্ডারি টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, এটা হচ্ছে চায়। সো এখানে কি করে, ওই অ্যাট্রিবিউটগুলোকে হচ্ছে কম্পোজিট থাকে। সো কম্পোজিট অ্যাট্রিবিউট যদি থাকতে হয়, তাহলে এটাকে আমরা কি ডাবল সার্কেল করি। অ্যাট্রিবিউটগুলোকে প্রেজেন্ট করতে হয় এন্টিটির আন্ডারে। এন্টিটি থাকে অলওয়েজ এরকম বক্স আকারে, আর অ্যাট্রিবিউটস থাকে হচ্ছে এরকম সার্কেল আকারে। যখন এটা হচ্ছে আমাদের কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হয়ে যায়, তখন আমরা কি করি ডাবল সার্কেল ইউজ করি। যেমন এখানে যদি স্টুডেন্টের কথা চিন্তা করি, স্টুডেন্ট থাকলে তার ফোন নাম্বারটা হচ্ছে ডাবল অ্যাট্রিবিউট। এটা বুঝতে পারছেন সবাই, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। সো এখানে আমরা কয়েকটা টাইপ শিখলাম। কি দেখেন, এখানে সিম্পল শিখলাম আর কম্পোজিট শিখলাম, আর তারপরে আবার কি শিখলাম, সিঙ্গেল ভ্যালু মাল্টিপল ভ্যালু। এখন তাহলে কি হতে পারে, সিম্পল অ্যাট্রিবিউটের সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট থাকতে পারে, সিম্পল অ্যাট্রিবিউটের মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট থাকতে পারে, তারপরে কি কম্পোজিট অ্যাট্রিবিউটের সিঙ্গেল ভ্যালু থাকতে পারে, আবার কম্পোজিট অ্যাট্রিবিউটের কি মাল্টি ভ্যালু থাকতে পারে। সিম্পল যদি সিঙ্গেল থাকে, তার মানে কি একটা নরমাল অ্যাট্রিবিউট যার আন্ডারে একটা সিঙ্গেল ভ্যালু থাকবে। আরেকটা কি সিম্পল অ্যাট্রিবিউট, সেটা সিম্পল মাল্টি ভ্যালু। আমাদের এটা কি স্টুডেন্টের ফোন নাম্বার, এটা কিন্তু সিম্পল মাল্টি ভ্যালু, যে ফোন নাম্বারটা সিম্পল, এর আন্ডারে আর কোনো অ্যাট্রিবিউট নাই, সেটা সিম্পল, এর আন্ডারে কিন্তু মাল্টি ভ্যালু হতে পারে। কম্পোজিট সিঙ্গেল অ্যাট্রিবিউট কি হতে পারে, কম্পোজিট ধরেন আপনি স্টুডেন্টের ফার্স্ট নেম রাখছেন, নেমের আন্ডারে ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে পারে। সো একজন পারসনের ফার্স্ট নেম একটাই হবে, লাস্ট নেম একটাই হবে, এটা। তারপরে কি হতে পারে, কম্পোজিট মাল্টিভ্যারিয়েট কি হতে পারে, ধরেন আপনি একটা অ্যাড্রেস রাখলেন। এখন অ্যাড্রেস যদি আপনি নরমালি রাখেন, তার আন্ডারে কি মাল্টিপল ভ্যালু থাকতে পারে, ধরেন রোড নাম্বার, তারপরে হচ্ছে গিয়ে আপনার স্ট্রিট নাম্বার, হাউস নাম্বার, এরকম। সো তার মানে কি এই যে আমাদের অ্যাট্রিবিউটটা আছে, এটার আন্ডারে আরো অ্যাট্রিবিউট থাকতে পারে। এখন এই অ্যাট্রিবিউটটা মাল্টিপল কিভাবে হতে পারে, এমন হতে পারে যে আপনার যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস একটা, প্রেজেন্ট অ্যাড্রেস আরেকটা, ডিফারেন্ট অ্যাড্রেস। তাহলে কি হতে পারে, ওই হাউস নাম্বারও দুইটা হতে পারে, কারণ আপনার পার্মানেন্টের জন্য একটা, আপনার হচ্ছে প্রেজেন্টের জন্য একটা হইতেই পারে। অথবা আপনি অফিস প্লাস হচ্ছে আপনার হোম, দুইটার অ্যাড্রেসই একসাথে নিতে যেতে পারেন। সো এখানে কি হতে পারে, অফিসের জন্য একটা অ্যাড্রেস, আবার কি হচ্ছে হোমের জন্য একটা অ্যাড্রেস। যে এরকম টাইপের চারটা ভ্যারিয়েন্টের অ্যাট্রিবিউট আমাদের রিয়েল লাইফে বা আমাদের ডাটাবেজে রিপ্রেজেন্ট করতে হইতে পারে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব, এন্টিটি সেট এন্ড কিস গুলো নিয়ে পড়ব। এগুলো অলরেডি আমরা জানি, তারপর জাস্ট একটু রিভিউ করতেছি। আমরা সুপার কি জানি না, সুপার কি কি জিনিস বলেন তো? এলএস একদম ফার্স্টে এগুলো পড়ানো হয়েছিল অনেক আগে। সুপার কি কি ছিল? সুপার কি হচ্ছে এমন অ্যাট্রিবিউটগুলো যেগুলো তাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। এটা ছিল আমাদের সুপার কি। এর মধ্যে থেকে আমরা ক্যান্ডিডেট কি সিলেক্ট করতেছিলাম, যে তারা মিনিমাম এন্টিটি, যে ওদেরকে বাদ দিলে আমি কখনোই আইডেন্টিফাই করতে পারবোই না। যেমন যদি একটা এন্টিটির কথা চিন্তা করি,
আমার যদি স্টুডেন্ট হয়, স্টুডেন্টের কি থাকতে পারে, একটা আইডি থাকবে, নেম থাকবে, স্টুডেন্টের কি আইডি, নেম, তারপরে হচ্ছে কি ধরেন ডেট অফ বার্থ আছে, তারপরে ধরেন হচ্ছে ব্যাচ আছে। বললাম এই চারটা জিনিস আছে একটা স্টুডেন্ট। এখন এই স্টুডেন্টের আমি যদি আইডি প্লাস নেম নেই, তাকে কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? আইডিটা তো অলওয়েজ ইউনিক থাকবে, সো আমি আইডি দিয়ে তাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। আইডি প্লাস নেম দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। আইডি, নেম, ডেট অফ বার্থ এটা দিয়েও পারবো। আর কি আইডি, নেম, ডেট অফ বার্থ, ব্যাচ এই চারটা দিয়েই পারবো। তার মানে আমার সুপার কি হচ্ছে এই চারটাই। কারণ কি এই চারটাই যদি আমি ইউজ করি, এটা ইউজ করলে আমি আইডেন্টিফাই করতে পারবো, এটা ইউজ করলে আইডেন্টিফাই করতে পারবো, এটা ইউজ করলে আইডেন্টিফাই করতে পারবো, এটা ইউজ করলে আইডেন্টিফাই করতে পারবো। ধরুন আরেকটা অ্যাড করে দিই, ইমেল। ইমেল যদি অ্যাড করি তাহলে কি আইডি, নেম, ডেট অফ বার্থ, ব্যাচ, ইমেল এইটা দিয়েও আমি কি করতে পারবো, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো এই সবগুলো। তার মানে এই পাঁচটাই হচ্ছে আমার সুপার কি। এখন এইখান থেকে ক্যান্ডিডেট কি কিভাবে বের করব? যেই দুইটা বা যেই অ্যাট্রিবিউটসগুলা আমরা দা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এইখানে সবচেয়ে বড় এটা, এটার মধ্যে আমি কোনটা বাদ না মানে দিলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না, কোনটা যদি আমি আইডি বাদ দিয়ে দিই তাকে ইউনিকলি আইডেন্টিফাই করা পসিবল না। কারণ কি নেম সেম হইতে পারে, ডেট অফ বার্থ সেম হইতে পারে, ব্যাচও সেম হইতে পারে একটা স্টুডেন্টের, কিন্তু ইমেলটা কি, ইমেল কি ডিফারেন্ট হবে। তার মানে আইডি আর ইমেল এই দুইটা বাদ দিয়ে বাকি অ্যাট্রিবিউটস গুলো দিয়ে আমি কি করতে পারি না, তাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না। সো এইখানের ক্যান্ডিডেট কি, এই এন্টিটি সেটের দুইটা, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ইমেল। এই দুটো হচ্ছে ক্যান্ডিডেট কি, যে এই আইডি আর ইমেল ইউজ করে আমি স্টুডেন্টকে আলাদা আলাদা ভাবে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। কারণ ইমেল সব সময় ডিফারেন্ট হয়, আইডিও সব সময় ডিফারেন্ট হয়। যেমন আপনার যে আইডি নাম্বার আছে স্টুডেন্ট আইডি, এটা আপনার ফ্রেন্ডের সাথে কখনোই ম্যাচ করবে না, এটা ডিফারেন্ট অলওয়েজ। তো এই দুইটা কি হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি, যেটা দিয়ে আমরা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। মিনিমাম অ্যাট্রিবিউট যেটা হচ্ছে আমাদের, বা মিনিমাম সুপার কি যেটা হচ্ছে আমাদেরকে কোন একটা ইনফরমেশন ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করে। তার মধ্যে থেকে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে নিব হচ্ছে আমার প্রাইমারি কি হিসেবে। আমি দুইটাকেই সিলেক্ট করতে পারবো, কিন্তু আমার টেবিলে শুধুমাত্র একটা প্রাইমারি কি হওয়া পসিবল। সো এখানে দুইটা থেকে যে কোনো একটা, হয় ইমেলকে আমি প্রাইমারি কি হিসেবে নিতে পারবো অথবা আইডি। সো এইটাকেই বলতেছে যে প্রাইমারি কি। সো প্রাইমারি কি বেসিক্যালি কি, যে একটা সুপার কি থেকে আমরা ক্যান্ডিডেট কি পাই, আর ক্যান্ডিডেট কি থেকে আমি কি করি, যাকে সিলেক্ট করি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য তাকে আমি বলতেছি হচ্ছে প্রাইমারি কি। সো বলতেছে কি প্রাইমারি কি ইজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট কিস chosen by the database designer to uniquely identify the entity set. So database designer এটা চুজ করে যে কোন কিটা দিয়ে আমি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করব। সো ওইটাকেই বলা হচ্ছে প্রাইমারি কি। নেক্সট রিলেশনশিপ গুলো চলে আসে। রিলেশনশিপ গুলো দুইটা এন্টিটি মধ্যে কি হবে রিলেশনশিপ থাকে, এই যে ডায়মন্ড বক্সটা আছে ডায়মন্ড বক্সের মধ্যে থাকে একটা কার্পেন্টার কি যারা হচ্ছে ওই যে ফার্নিচার মেক করে, আর আরেকটা হচ্ছে টেবিল। এদের দুইজনের মধ্যে রিলেশনশিপটা কি থাকতে পারে, ফার্নিচারের টেবিলের একটা এন্টিটি, আর আপনার টেবিলের আন্ডার অ্যাট্রিবিউটস থাকতে পারে অনেকগুলা, কার্পেন্টার আন্ডার অনেকগুলা অ্যাট্রিবিউটস, যেমন নেম, তারপরে ফোন নাম্বার, তারপরে হচ্ছে তার এইজ এরকম। আর টেবিলের কি থাকতে পারে, টেবিলের নেম থাকতে পারে, টেবিলের টাইপ থাকতে পারে, টেবিলের কালার থাকতে পারে এগুলো। এই দুইটার মধ্যে রিলেশনশিপটা কি, কার্পেন্টার মেক্স টেবিল। সো কার্পেন্টার টেবিল বানায়, এটাই হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপ। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি রিলেশনশিপ দুটো এন্টিটি মাস্টার। সো এন্টিটি আমরা করলাম, এন্টিটির ভিতরে অ্যাট্রিবিউটস থাকে, ওগুলা ডেফিনিশনগুলো করলাম। এখন আমরা রিলেশনশিপে চলে আসবো যে কি কি টাইপের রিলেশনশিপ হতে পারে। ডিগ্রি অফ রিলেশনশিপ, ডিগ্রি অফ রিলেশনশিপ বোঝাচ্ছে যে এই যে আমি বলতেছি যে একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির রিলেশনশিপ থাকে, সেটা কত মুখী, কতগুলা ডিগ্রি। সো এইখানে আমাদের মাল্টিপল ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রিজ হতে পারে যেটাকে আমরা বলছি বাইনারি রিলেশনশিপ, 3 ডিগ্রি হতে পারে এখানে টার্নারি, অর্থাৎ দুইটা যদি এন্টিটির মধ্যে রিলেশনশিপ হয় সেটাকে আমরা বলি হচ্ছে 2 ডিগ্রি রিলেশনশিপ বা বাইনারি রিলেশনশিপ। যদি তিনটা এন্টিটির মধ্যে নিজেদের মধ্যে কোনো রিলেশনশিপ হয় তাহলে আমরা কি বলি হচ্ছে টার্নারি রিলেশনশিপ। আর যদি n কম হয়, ধরেন অনেকগুলো 4টা 5টা 6টা, তাহলে কত যে রিলেশনশিপ হবে, ধরেন 4 ডিগ্রি।
রিলেশনশিপ। এটা হচ্ছে আমাদের ডিগ্রি যে কতগুলো থাকবে। এখন মোস্ট অফ দ্য কেসেস আমরা বাইনারিটা ইউজ করি, খুবই হার্ডলি টার্নারি ইউজ করা, আর 4 5 6 তো বাদই দিলাম। সো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যদি চিন্তা করি তাহলে দুইটা এন্টিটি সেটের সাথেই সম্পর্ক থাকে, তিনটাও খুব রেয়ার, একটা বেশি থাকে না। কারণ যত বেশি ডিগ্রি বাড়ে তত বেশি কমপ্লেক্স হয়ে যায়। সো এত কমপ্লেক্স ডিজাইন আমরা করতে চাই না, আমরা চাই ইজিলি কাজগুলো সলভ করতে। আচ্ছা, এখন আসি কার্ডিনালিটিস। এই যে রিলেশনশিপগুলো বলতেছিলাম, এইটা যে রিলেশনশিপগুলো মেইনটেইন করে ওটাকে আমরা বলছি কার্ডিনালিটিস। কার্ডিনালিটিসের মধ্যে তিনটা টাইপ আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, চারটা টাইপ, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি মেনি টু ওয়ান আর মেনি টু মেনি। এই চারটা হচ্ছে কার্ডিনালিটিস আছে। ফার্স্ট আমরা দেখি ওয়ান টু ওয়ান কে বলতে কি বোঝাচ্ছে। এটা একটা এন্টিটি সেট যেটা হচ্ছে A, আর এটা হচ্ছে একটা এন্টিটি সেট যেটা হচ্ছে B। One entity from entity set A can be associated with at most one entity of set B and vice versa. তার মানে বলতেছে এটা একটা এন্টিটি সেট আছে, এন্টিটি সেট মনে আছে যে একই টাইপের এন্টিটি গুলোকে আমরা এন্টিটি সেট বলি। সো এন্টিটি সেট A আছে আর B আছে, আর এগুলো হচ্ছে একটা এন্টিটি। এখন এখানে বলতেছে যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হলে একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথেই কানেক্টেড থাকে, এক্স্যাক্টলি, এর থেকে বেশি থাকবে না। মাল্টিপল কোন এন্টিটির সাথে কানেক্টেড থাকতে পারবে না। সো একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে কানেক্টেড, এটা। নেক্সট যদি চলে আসে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি কি আপনি বুঝতেই পারতেছেন, দুইটা এন্টিটি সেট থাকবে, তার মধ্যে একটা থেকে মাল্টিপল এন্টিটির সাথে সে কানেক্টেড থাকতে পারে। সো আমি যদি এরকম চিন্তা করি, এই এন্টিটিটা এই দুইটা এন্টিটির সাথে কানেক্টেড, তার মানে ওয়ান থেকে মেনি এন্টিটিতে কানেক্টেড। ওয়ান থেকে ওয়ান প্রবলেম নাই। ওয়ান থেকে মেনি হলে একটাও হইতে পারে, মাল্টিপলও হইতে পারে। সো আপনাদের আবার বলা হইতে পারে যে স্যার এখানে তো ওয়ান টু ওয়ান আছে, তার মানে কি এটা কি এটার আন্ডারে না, এটাও এটার আন্ডারে। সো ওয়ান টু মেনি মানে কি একটা থেকে মেনিও হইতে পারে, আবার একটা থেকে একও হইতে পারে। নেক্সট এর যে সেটটা সেটা হচ্ছে মেনি টু ওয়ান, মাল্টিপল থেকে ওয়ান। তার মানে আমি বুঝতেই পারতেছি এন্টিটি সেট A তে থাকবে কি মাল্টিপল, আর ওইখানে কি একটার সাথে কানেক্টেড থাকবে। এটার এক্সাম্পল হচ্ছে এইটা, ধরেন এইখানে এন্টিটি সেটের এই এন্টিটি সেট আর এই এন্টিটি সেট, এই দুইটাই কানেক্টেড কার সাথে, সেট B এর একটার সাথে। তার মানে মেনি থেকে ওয়ানে হচ্ছে। সো এটা হচ্ছে কার্ডিনালিটিস। লাস্ট হচ্ছে মেনি টু মেনি। মেনি টু মেনি মানে সবার সাথে সবাই কানেক্টেড থাকতে পারে, অর্থাৎ এইখানে একটার সাথে এখানে মাল্টিপল থাকতে পারে, আবার এইখানের একটার সাথে এখানে মাল্টিপল থাকতে পারে। এখানের মেনি এখানে মেনির সাথে কানেক্টেড, এখানে মেনির সাথে এখানে মেনি কানেক্টেড। এটা হচ্ছে মেনি টু মেনি। পরীক্ষায় কোশ্চেন আসবে কি হবে, ধরেন আপনাকে বললো একটা ডায়াগ্রাম ড্র করতে যেখানে আপনি দুইটা এন্টিটি সেটের মাঝখানে মেনি টু মেনি রিলেশনশিপ মেইনটেইন করবেন, তখন আপনাকে এটা করতে হবে। কোশ্চেনের এক্সাম্পলগুলো লাস্টে আসবে, এই স্লাইডের লাস্টে আমরা দেখব। এখানে দেখব যে আমরা কোশ্চেন থেকে কিভাবে ডায়াগ্রাম ড্র করতে পারি। এখন আসলে হচ্ছে ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, যেটাই আমাদের মেইন কাজ। যে ডায়াগ্রামে যদি আমি কনভার্ট করতে চাই, এই যে আমি কিছু বললাম, এন্টিটি, অ্যাট্রিবিউটস, তারপরে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, তারপর হচ্ছে বাইনারি টার্নারি, এগুলো কিভাবে কাজে লাগে। সো বেসিক্যালি ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন হচ্ছে যে আমাদের এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা আছে, তাদের রিলেশনশিপটাকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া, গ্রাফিক্যাল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যেখানের মধ্যে রিলেশনশিপের সেট থাকবে, এন্টিটি সেট থাকবে, এন্টিটি থাকবে। এখন আসে এন্টিটিস, আমরা অলরেডি জানি। সো আমরা যদি স্টুডেন্ট এন্টিটি করি তাহলে স্টুডেন্ট একটা বক্স, টিচার একটা এন্টিটি, এটা টিচার। তারপর প্রজেক্টস একটা এন্টিটি থাকতে পারে আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা কোর্সের ক্ষেত্রে। সো প্রজেক্ট একটা এন্টিটি। সো এন্টিটির আন্ডারে কি আবার অ্যাট্রিবিউটস থাকতে পারে। সো এই এন্টিটিগুলোকে আমরা বক্স দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি। এখন আসে এন্টিটির আন্ডারে যখন অ্যাট্রিবিউটস চলে আসে, এই যে বলতেছিলাম স্টুডেন্টের আন্ডারে স্টুডেন্টের নেম, আইডি, ফোন নাম্বার, ইমেল এগুলো আমরা রাখতে পারি। সো ওগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, একটা স্টুডেন্ট বক্স, আর এইগুলো হচ্ছে কি তার অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউটগুলো কি আমরা কি কি টাইপের অ্যাট্রিবিউট করছিলাম, চারটা টাইপের অ্যাট্রিবিউট করছিলাম না। এই যে সিঙ্গেল, ফার্স্টে করছিলাম সিম্পল আর কম্পোজিট, তারপর করছি কি সিম্পল সিঙ্গেল ভ্যালু, সিম্পল মাল্টিপল ভ্যালু, তারপরে কম্পোজিট সিঙ্গেল ভ্যালু, কম্পোজিট মাল্টিপল ভ্যালু। তো ওইগুলো আবার এখানে রিপ্রেজেন্টেশন করতে হতে পারে। কি হবে, ধরেন আমি এখানে মাল্টি ভ্যালু চলে আসলো, মাল্টি ভ্যালু চলে আসলে কি করব, এই যে আরেকটা বক্স করে দেব, এই বক্সের বাইরে আরেকটা বক্স করব। এখানে মাল্টি ভ্যালু এখন কোনটাতেই করা পসিবল না, সো এখানে নাই। এখন এই যে দেখেন কম্পোজিটের एग्जांपल দিয়ে দিচ্ছে। কম্পোজিটের एग्जांपल কি, যে আমার স্টুডেন্টটা হচ্ছে একটা এন্টিটি, তার আন্ডারে কি রোল নাম্বার আছে, বার্থ ডেট আছে, নেম, নেম অ্যাট্রিবিউটটা কম্পোজিট। কেন, কারণ নেমের আন্ডারে আবার দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা লাস্ট নেম। তার মানে একটা অ্যাট্রিবিউটের আন্ডারে যদি দুইটা থাকে তাহলে আমরা ওইটাকে বলতেছি কম্পোজিট অ্যাট্রিবিউট। আর এই কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি আমাদের ডায়াগ্রামে খেয়াল আছে। কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে
এই একটা অ্যাট্রিবিউটের আন্ডারে আরেকটা অ্যাট্রিবিউট আমরা শো করে দেই যে এই দুইটা অ্যাট্রিবিউট এর সাথে কানেক্ট। নেক্সট হচ্ছে আমরা আসি মাল্টি ভ্যালুতে, যে যেখানে মাল্টিপল ভ্যালু থাকতে পারে। এই যে স্টুডেন্ট তার যে ফোন নাম্বার যেটা বলছিলাম মাল্টিপল থাকতে পারে, তো মাল্টি ভ্যালু যখন থাকবে তার অ্যাট্রিবিউটকে আমি ডাবল সার্কেল করে দিই। ডাবল সার্কেল মানেই হচ্ছে যে এখানে মাল্টিপল ভ্যালু থাকতে পারে, যেটাকে আমরা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট বলছি। নেক্সট এখন হচ্ছে ডেরাইভ। ডেরাইভ কি ছিল খেয়াল আছে, যে এমন একটা অ্যাট্রিবিউট যেটা আমাদের ডেটাবেসে ফিজিক্যালি থাকবে না, অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে আমি এটা বের করতে পারবো। যেমন এখানে চিন্তা করেন আমার যদি একটা স্টুডেন্টের বার্থডে দেওয়া থাকে তাহলে আমি কি এজটা বের করতে পারবো। এজটা মানে কি একটা ডেরাইভ, অর্থাৎ এই এজটা আমার ডাইরেক্ট টেবিল ডিজাইনের মধ্যে আমি রাখবো না, এটা আমি বের করে ফেলতে পারবো কোথা থেকে, ডেট অফ বার্থ থেকে আমি বের করে ফেলতে পারবো। সো এই যে যখন আমি ডেট অফ বার্থ থেকে বের করে ফেলতে পারতেছি এটা হচ্ছে ডেরাইভ অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটটাকে আমরা ডট 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 দিয়ে প্রেজেন্ট করি। সো এইভাবেই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনগুলো করতে হবে। সো আমাদের হয়তো কোশ্চেনে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে, ওই প্যারাগ্রাফের উপর ভ্যারি করে আমাদেরকে প্রতিটা এন্টিটি ডিজাইন করতে হবে, আর তারপরে রিলেশনশিপটা মেইনটেইন করতে হবে। এখন আসি রিলেশনশিপে। রিলেশনশিপ বক্সটা ওই যে অলরেডি বলে ফেলছি, একটা ডায়মন্ড শেপ আছে, ডায়মন্ড শেপ দিয়ে রিপ্রেজেন্ট করে, আর তার মধ্যে রিলেশনশিপটাকে কার্ডিনালিটি মেইনটেইন করে। সে কি ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, না মেনি টু মেনি, এই রিলেশনশিপটা আমাদেরকে বুঝাইতে হয়, কার্ডিনালিটিটা বা ডিগ্রিটা। আচ্ছা একটু ডিফারেন্ট আছে, ডিগ্রি আর কার্ডিনালিটির মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। ডিগ্রি মানে কি, ডিগ্রি হচ্ছে দুইটা এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা এটা বাইনারি, তিনটার সাথে যে রিলেশনশিপটা এটা টার্নারি। আর কার্ডিনালিটি কি, ওই যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, একটু ডিফারেন্স আছে কিন্তু মিস হয়ে যাবে। এখন একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ যদি আমরা প্রেজেন্ট করতে চাই রিয়েল লাইফে, একটা এন্টিটি আছে এখানে আরেকটা এন্টিটি আছে, দুইটার মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন, তার মানে কি এই এন্টিটি শুধুমাত্র এই এন্টিটির সাথে কানেক্টেড ওয়ান টু ওয়ান। তো তখন আমরা কি করব, এখানে 1 লিখে দিব, এখানে 1 লিখে দিব, মানে এখানে এন্টিটির সাথে 1 টু 1 কানেক্টেড। বুঝা গেল? তারপরে 1 টু মেনি যদি যাই, সেম ভাবে এখানে 1 থাকবে, এখানে মেনি থাকবে। মেনি বলতে n টার্ম বোঝাচ্ছে, যে স্টার্ট করে 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত। তো যেহেতু মেনি বলতে পারতেছ না কতগুলো, তো আমরা n দিয়ে বোঝাচ্ছি। নেক্সট n টু 1 মানে মেনি টু 1, সেম রিলেশনশিপ মেনি টু 1 প্রেজেন্ট করতে। তারপর হচ্ছে মেনি টু মেনি। মেনি টু মেনি কি হবে, এন্টিটির সাথে মেনি রিলেশন, এখানে এন্টিটির সাথে মেনি এন্টিটি রিলেশনের সাথে সেটের সাথে কানেক্টেড। এখন আছে হচ্ছে টোটাল পার্টিসিপেশন আর হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। এখন আমরা একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির রিলেশনশিপটা করতে পারি, কোনো প্রবলেম নাই। বাট কোশ্চেন হচ্ছে একটা এন্টিটির সাথে যখন আমি আরেকটা এন্টিটির রিলেশনশিপ করতেছি, তাদের সব অ্যাট্রিবিউট কি নিজেদের মধ্যে কানেক্টেড, নাকি তাদের দুই তিনটা অ্যাট্রিবিউট নিজেদের মধ্যে কানেক্টেড, বাকিগুলো কানেক্টেড না। সো এইখানে ওই জিনিসটাই আমাদের রিপ্রেজেন্ট করতেছে যে দুইটা এন্টিটি যখন রিলেশনশিপে বন্ডিং থাকে, তারা কি টোটাল পার্টিসিপেট করতেছে, অর্থাৎ তাদের সবগুলো অ্যাট্রিবিউট কি পার্টিসিপেট করতেছে, নাকি কিছু কিছু অ্যাট্রিবিউট পার্টিসিপেট করতেছে। এখানে যদি একটু চিন্তা করে দেখেন যে এইখানে যে অ্যাট্রিবিউটটা আছে, যদি টোটাল পার্টিসিপেশনের কথা চিন্তা করি, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে টোটাল পার্টিসিপেশন ইজ রিপ্রেজেন্টেড বাই ডাবল লাইনস। এখানে তার মানে কি হচ্ছে যে এই এন্টিটি সেট থেকে টোটাল পার্টিসিপেট অর্থাৎ টোটাল অ্যাট্রিবিউটগুলো কানেক্টেড আছে রিলেশনশিপে, এটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন। আর যদি পার্টস কিছু পার্শিয়াল থাকে, পার্শিয়াল কি, এই যে এখানে বলছে নট অল এন্টিটিস আর ইনভলভড ইন দ্য রিলেশনশিপ, তার মানে এই যে এন্টিটিগুলো আছে ওগুলো সবগুলোর যে ভিতরের যে এলিমেন্টস গুলো আছে সবগুলো কানেক্টেড না, তখন আমরা এটাকে কি বলতেছি, পার্শিয়াল পার্টিসিপেশন। পার্শিয়াল পার্টিসিপেশন আমরা ওয়ান লাইন দিয়ে হচ্ছে মেইনটেইন করি। তার মানে নরমালি এখন পর্যন্ত যতগুলো দেখছিলাম ওগুলো সবই হচ্ছে পার্শিয়াল, যখন টোটাল পার্টিসিপেশন চলে আসবে তখন আমরা দুইটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা কি বুঝা গেছে? আচ্ছা এখন আসে হচ্ছে জেনারালাইজেশন আর হচ্ছে অ্যাগ্রিগেশন। এটা যদি আমরা একটু ইন ডিটেইলসে দেখি, একদম ফার্স্টে আমরা एग्जांपले চলে যাই। জেনারালাইজেশন কি, যে আমার এখানে একটা বার্ডস থাকতে পারে, কিন্তু বার্ডস এর আন্ডারে মাল্টিপল এন্টিটি থাকতে পারে। বার্ডস হচ্ছে আমার এন্টিটি, যে এন্টিটি সেট, তার আন্ডারে কি পিজিয়ন থাকতে পারে, স্প্যারো থাকতে পারে, ডক থাকতে পারে, এই সবগুলোই থাকতে পারে। So a number of entities are brought together into one generalized entity based on the similar characteristics. তার মানে বলতেছে যে যখন এই মাল্টিপল এন্টিটি গুলা সিমিলার টাইপের ক্যারেক্টারিস্টিক্স মেইনটেইন করে, তাদের সবাইকে আমি একটা সিমিলার এন্টিটিতে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে একটা পিজিয়ন আছে, স্প্যারো আছে আর ডাব আছে, তিনটাই কি পাখি।
সো এই পাখিগুলোকে আমরা কি একটা নরমালাইজ এন্টিটি নিতে পারি, যেটাকে বলতেছে হচ্ছে আমরা বার্ডস। নরমালাইজ না, জেনারেলাইজ একটা এন্টিটি নিতে পারি যেটাকে বলতেছে বার্ডস। তার আন্ডারে আমি এই তিনটা এন্টিটি রাখতে পারি। এটাকে বলতেছে হচ্ছে বেসিক্যালি আমাদের জেনারেলাইজেশন। নেক্সট যদি স্পেশালাইজেশন বুঝি, স্পেশালাইজেশন হচ্ছে যে একটা অ্যাট্রিবিউটের আন্ডারে মাল্টিপল ভ্যালু থাকতে পারে। একটু জেনারেলাইজেশনের উল্টা। জেনারেলাইজেশন কি করতেছি, মাল্টিপল এন্টিটি থেকে আমি একটা এন্টিটিতে কনভার্ট করে ফেলতেছি। আর স্পেশালাইজেশন হচ্ছে যে আমি ডিভাইড করে ফেলতেছি। কিভাবে ডিভাইড করে ফেলতেছি, ধরেন চিন্তা করি একটা পারসন হচ্ছে আমার একটা এন্টিটি, যে পার্সোনাল ডিটেইলসগুলো আমি রাখতেছি। এখন প্রবলেমটা হচ্ছে যে পারসন তো অনেক টাইপের হতে পারে। ধরেন আপনি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট করতেছেন, এখানে পারসন কে হইতে পারে, স্টুডেন্টও হইতে পারে, টিচার হইতে পারে। সো আপনি কি করলেন, স্পেশালাইজড ওয়াইজ, অর্থাৎ সেই যেই টাইপের লোক ওই স্পেশাল ওয়াইজ তাকে ডিভাইড করে দিবেন। যে এইখানে পারসন আছে, পারসনকে আমি স্টুডেন্ট হিসেবেও মেজার করতে পারি, পারসনকে আমি টিচার হিসেবেও মেজার করতে পারি। স্টুডেন্ট হিসেবে মেজার করলে আমি এক টাইপের রিলেশনশিপে যাব, টিচার হিসেবে মেজার করলে আরেক টাইপের রিলেশনশিপে যাব। সো এই যে ডিভাইড করে ফেলতেছে এটাকে বলতেছে স্পেশালাইজেশন। এটা এখানে ডেট বলতেছে specialization is the opposite of generalization. In specialization, a group of entities is divided into subgroups based on their characteristics. তার মানে একটা এন্টিটি গ্রুপ আছে, এই গ্রুপটাকে আমি স্পেশালাইজড ওয়াইজ ডিভাইড করে ফেলতেছি। আগে কি করতেছিলাম, যে মাল্টিপল গ্রুপ ছিল, গ্রুপটাকে স্পেশাল ওয়াইজ একটাতে নিয়ে আসতেছিলাম। তার মানে এটা জাস্ট অপোজিটটা করতেছে, আর কিছুই না। আর এখানে দিয়ে আইএসএ তে যেগুলো বোঝা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশন, এটা আবার অন্য কিছু না। আমরা ওই যে যখন জাভাতে ইনহেরিটেন্স করছিলাম, এখানে করছিলাম না আইএসএ রিলেশনশিপ। আইএসএ বলতে বোঝায় প্যারেন্টস এন্ড চাইল্ড এই রিলেশনশিপ, ইনহেরিট রিলেশনশিপ, এটাই আর কিছু না। সো ইনহেরিট রিলেশনশিপ আর্কিটেকচারটা এখানে বোঝানো হচ্ছে। সো আমরা আবার এটাতে মিসম্যাচটা তো হয়ে না যে এটা কোন কিছু বোঝানো হচ্ছে। সো এখানে এটার একটু ডিটেইলস বলা হয়েছে, টেক আ গ্রুপ অফ পারসন, ফর एग्जांपल a person has name, date of birth, gender, etc. These properties are common in all person, human beings. তার মানে হিউম্যান বিংস আর পারসন মধ্যে কমন। বাট ইন আ কোম্পানি, এখন আমি যখন কোম্পানিতে চলে আসছি, এই পারসন ক্যান বি আইডেন্টিফাই অ্যাজ এমপ্লয়ি, এমপ্লয়ার, কাস্টমার অর ভেন্ডর। সো যদি আমি কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি, একটা পারসন কি হতে পারে, এমপ্লয়ি হতে পারে। এমপ্লয়ার হচ্ছে যে চাকরি দেয়, অর্থাৎ বস হতে পারে। তারপরে কাস্টমার হতে পারে, যে একটা কোম্পানির কি অনেকগুলো কাস্টমার আছে, সেও কি একটা পারসন। আবার কি হতে পারে ভেন্ডর। ভেন্ডর মানে কি, আমি যদি একটা কোম্পানির যে জিনিসগুলো ইউজ করি, যেমন আপনারা ধরেন স্টারটেক থেকে আপনাদেরকে হচ্ছে ল্যাপটপগুলো দেওয়া হয় বা এই কম্পিউটারগুলো দেওয়া হয়। সো স্টারটেক হচ্ছে আমাদের একটা ভেন্ডর। তারপরে আমরা ইন্টারনেট প্রোভাইডার, নাম হচ্ছে আমরা ওয়াইফাই। আমরা ওয়াইফাই হচ্ছে আমাদের জন্য একটা ভেন্ডর। অর্থাৎ যারা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে তারা হচ্ছে আমাদের ভেন্ডর। সো আমাদের একটা কোম্পানি আছে, ধরেন আমাদের আইবিএস, এটা কি একটা ভেন্ডর হতে পারে। সরি, এখানে ভেন্ডর থাকতে পারে মাল্টিপল। তো এই ভেন্ডরও হতে পারে কি একটা পারসন। সো স্টারটেকের একটা মালিক আছে যে আমার সাথে কন্টাক্ট করতেছে, আসতেছে, সে আমাদের ভেন্ডর। সো এখানে যে জিনিসটা বলতেছে, যখন আমি নরমালি চিন্তা করব পারসন কি একটা হিউম্যান বিং, বাট যখন আমি একটা কোম্পানির এগেইনস্টে চিন্তা করব, পারসন এমপ্লয়ি হতে পারে, এমপ্লয়ার হতে পারে, আর কিছু হতে পারে। নেক্সট ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অলরেডি আমরা করে আসছি। এখন এটাকে যদি আমরা ফুললি ইমপ্লিমেন্ট করি আমাদের জেনারেলাইজেশন প্লাস স্পেশালাইজেশন ওয়াইজ, তাহলে কি হচ্ছে, একটা পারসনের অ্যাট্রিবিউটস কি নেম, এজ, জেন্ডার। আর এই পারসনের আন্ডারে কি আরো দুইটা কি চাইল্ড থাকতে পারে। চাইল্ডগুলো কি স্টুডেন্ট আর টিচার। তার মানে এই পারসন, যদি আমি ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের কথা চিন্তা করি, এই পারসনের আন্ডারে দুইজন থাকতে পারে, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে টিচার। এখন টিচারের কি আলাদা অ্যাট্রিবিউটস থাকবে। টিচারের ক্ষেত্রে কি থাকবে, টিচারের আইডি থাকবে, টিচারের হয়তো ডেট অফ বার্থ থাকবে, নেম থাকবে, এগুলো থাকতে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে কি আলাদা অ্যাট্রিবিউট, স্টুডেন্টের রোল নাম্বার, তারপর স্টুডেন্টের হচ্ছে ব্যাচ, স্টুডেন্টের হচ্ছে নেম, স্টুডেন্টের ডেট অফ বার্থ, ইমেল, এগুলো থাকতে পারে। সো পারসনকে আমরা প্যারেন্ট হিসেবে কাউন্ট করব, আর এই স্টুডেন্ট এন্ড টিচারকে চাইল্ড হিসেবে কাউন্ট করব, যে তারা হচ্ছে পারসনের চাইল্ড। এই রিলেশনশিপটাকে বোঝাচ্ছে ইনহেরিটেন্স। আর এই ইনহেরিটেন্সটা বেসিক্যালি স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশনের ফিচারের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা কি বুঝা গেছে সবার? তাহলে আমরা হচ্ছে এখন ইয়ার ডায়াগ্রামের এক্সাম্পলে চলে যাব। আমাদের লাস্ট প্র্যাকটিস শীট। ইয়ার ডায়াগ্রাম বুঝতে কোনো প্রবলেম আছে? ইয়ার ডায়াগ্রাম কিন্তু আমাদের শেষ, আর কোনো কিন্তু কিছু নাই। এখন আমরা প্র্যাকটিসে চলে আসবো, যে কিভাবে রিয়েল লাইফের কোশ্চেনগুলো ফেস করব। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে বলেন, আমাদের এক্সামে বলেন, সবকিছুতেই আমরা কিভাবে ইয়ার ডায়াগ্রামটা ফেস করব। সো ফার্স্ট আমাকে বলতেছে
Suppose you are given the following requirements for a simple database for National Hockey League. So National Hockey League একটা আছে, তার একটা আমাকে simple database ডিজাইন করতে হবে। ফার্স্টে বলতেছে the National Hockey League has many teams, আর মানে টিমস কি অনেকগুলো থাকতে পারে, আমি একটু মাথায় রাখি। তারপর বলছে each team has a name, a city, a coach, captain, set of players। তারপর আপনি বুঝতে পারতেছেন টিম কি একটা এন্টিটি যার আন্ডারে কি নেম, সিটি, কোচ, ক্যাপ্টেন এগুলো থাকতে পারে, সেট অফ প্লেয়ার্স থাকতে পারে। each player belongs to only one team, তার মানে বলতেছে কি যে প্লেয়ারটা আছে এই প্লেয়ার আবার কি ওয়ান টিমের সাথে কি কানেক্টেড, তার মানে আমি কিন্তু এখন একটু প্লেয়ারের ডিটেইলস চলে আসছি। each player has a name, a position, a skill level and a set of injury levels, তার মানে প্লেয়ারের এখন ডিটেইলস চলে আসছে। তার মানে আমি বুঝতে পারতেছি কি এই টিম হচ্ছে একটা এন্টিটি, তার সাথে আবার প্লেয়ার কানেক্টেড আছে। বুঝতে পারতেছেন প্লেয়ারও আবার আরেকটা এন্টিটির মতো কানেক্টেড, কারণ প্লেয়ারের আন্ডারে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। লাস্টে বলতেছে টিম ক্যাপ্টেন ইজ অলসো আ প্লেয়ার। ওকে ফাইন। A game is played between two teams referred to as host team and guest team and has a date and a score। তার মানে এই যে দুইটা টিম আছে এই টিমের মধ্যে কি একটা রিলেশনশিপ আছে, যে গেম এখানে কি হচ্ছে যে গেম কত ডেটে হচ্ছে আর স্কোরটা কত, এরকম একটা মেজারমেন্ট আছে। তো আপনি বুঝতে পারতেছেন যে তার মধ্যে একটা রিলেশনশিপ আছে। একটু পরে সলিউশনটা দেখলে ক্লিয়ার হবে ওয়ান বাই ওয়ান আইটেম। আর লাস্টে হচ্ছে কনস্ট্রাক্ট আ ক্লিন এন্ড কনসাইজ ইয়ার ডায়াগ্রাম ফর ন্যাশনাল হলিডে। এখন আসে হচ্ছে আমরা আমাদের সলিউশনে আসার পর এখন আমরা ওয়ান বাই ওয়ান কি ট্র্যাক করব যে কিভাবে কাজ করতেছে। ফার্স্টে বলছে ন্যাশনাল হকি লিগ হ্যাজ মেনি টিমস। সো আমরা এখানে আসি টিম একটা এন্টিটি, যেহেতু মেনি টিম বলছে তার মানে কি একটা টিমের আন্ডারে অনেকগুলো জিনিসপত্র থাকবে। এখন আসি টিম যেহেতু মেনি বলছে, টিমের মধ্যে কি বলছে each team has a name, city, coach, captain and set of players। সো এখন টিমে চলে আসি, টিম এন্টিটি কি আছে, টিম নেম আছে, সিটি, কোচ, তারপর হচ্ছে আর কি বলছে ক্যাপ্টেন আর সেট অফ প্লেয়ার্স। আচ্ছা এখন আসি হচ্ছে দুইটা জিনিস, ক্যাপ্টেনটা আবার একটু ঝামেলা আছে, আপাতত এই তিনটা জিনিস আছে। এখন ক্যাপ্টেন কি বলতেছে দেখেন each player belongs to one team, তার মানে প্লেয়ার নামে একটা এন্টিটি আছে। সো এই পরের দুই যে জিনিসটা আছে এটা আবার আলাদা নিজেরাই হচ্ছে গিয়ে আরেকটা জিনিস রিপ্রেজেন্ট করতেছে। সো সেট অফ প্লেয়ার যদি বলি তার মানে প্লেয়ারস এর আন্ডারে একটা এন্টিটি আছে। সো আমি এখন এখানে প্লেয়ারের একটা এন্টিটি ডিজাইন করব। এটা কি বুঝতে পারছেন যে প্রথমে টিম নেম আসলো, টিম নেম, সিটি, কোচ, কোনো সমস্যা নাই, বাট তারপরে বলছি কি ক্যাপ্টেনও আছে আর একটা সেট অফ প্লেয়ার আছে। সেট অফ প্লেয়ারস মানে কি ওই প্লেয়ারস এর আন্ডারে অনেকগুলো প্লেয়ার আছে। সো যেহেতু সেট অফ প্লেয়ারস আছে ওইটাও একটা এন্টিটি হিসেবে কাউন্ট হবে। সো প্লেয়ারের একটা এন্টিটি আমরা ডিজাইন করলাম। এখন এখানে বলতেছে যে প্লেয়ারের কি থাকতে পারে, রিলেশনশিপটা কিভাবে থাকতে পারে এটা আমরা একটু পরে বের করব। each player belongs to only one team, তার মানে প্লেয়ার আর টিমের মধ্যে কি একটা রিলেশনশিপ থাকবে, সেটা কি belongs to, আর তার মধ্যে রিলেশনশিপ কি থাকবে যে প্লেয়ারগুলো একটা টিমের সাথে কানেক্টেড। তার মানে মাল্টিপল প্লেয়ার একটা টিমে কানেক্টেড হতে পারে, কিন্তু মাল্টিপল টিম তো একটা প্লেয়ার হতে পারে। সো আমরা কি করব, মাল্টিপল প্লেয়ার যেহেতু একটার সাথে কানেক্টেড তখন আমি কি এখানে কি করব, রিলেশনশিপটা কি দিব, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান দিচ্ছি না। সো মেনিটাকে ডাইরেক্ট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করে আর ওয়ানটাকে এই যে তীর চিহ্ন। সো ওয়ান আর এনও হতে পারে, আবার আমরা ওই যে আগের দিন মনে দেখাইছিলাম যে একটা লাইন আর মাল্টিপল লাইন। সো এখানে যখন আমি এই লাইনটা বোঝাচ্ছি এটা মেনি বোঝাচ্ছে, যখন এই লাইনটা বোঝাচ্ছি এটা ওয়ান বোঝাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি মেনিটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এক এক ইয়ার ডায়াগ্রাম এক একভাবে রিপ্রেজেন্ট করে, বাট সবগুলাই সেম জিনিসই বোঝায়। এইভাবেও হতে পারে, আবার কেউ কেউ হচ্ছে গিয়ে এখানে ডট 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 দিয়ে বোঝায় যেখানে মেনি লাইনস আছে, তারপরে কেউ হচ্ছে এই ডাইরেক্ট লাইন দিয়ে বোঝায়, আবার কেউ হচ্ছে যে এটা রিপ্রেজেন্ট করে। সো ডাইরেক্ট লাইন হোক যেটাই হোক তীর চিহ্ন থাকলে ওয়ান আর তীর চিহ্ন না থাকলে মেনি। সো এখন কি হইছে যে একটা প্লেয়ার একটা টিমের সাথে বিলং করবে, তার মানে আচ্ছা এখানে মানে একটু বুঝতেছি, এখানে each player বলছে না যে প্রত্যেকটা প্লেয়ার শুধুমাত্র each player belongs to one team। ও আচ্ছা, তাহলে যে জিনিসটা হচ্ছে একটা প্লেয়ার একটা টিমের সাথে, একটা প্লেয়ার একটা টিমের সাথে, একটা প্লেয়ার একটা টিমের সাথে, একটা প্লেয়ার দুইটা টিমে থাকতে পারে না। each player হ্যাঁ না ঠিকই বলছেন,
ভুল বলি, একটা প্লেয়ার একটা টিমের সাথে থাকতে পারবে, কিন্তু মাল্টিপল প্লেয়ার্স তো একই টিমে থাকতে পারে, এটা তো প্রবলেম না। সো এখানে হচ্ছে মাল্টিপল প্লেয়ার একটা টিমের সাথে কানেক্টেড থাকতে পারবে। সো এই কারণেই হচ্ছে কি প্লেয়ারের সাইডটা মাল্টিপল, কারণ ধরেন প্লেয়ার এ সেও টিম এ এর সাথে কানেক্টেড, আবার প্লেয়ার বি সেও টিম এ এর সাথে কানেক্টেড। সো মাল্টিপল প্লেয়ার্স একটা টিমের সাথে কানেক্টেড থাকতে পারে, সমস্যা নাই। তারপরে খেয়াল করেন এর পরের एग्जांपलটাতে মানে হিন্টসটাতে কি বলছে, each player has a name, position, a skill level and a set of injury records। তার মানে একটা প্লেয়ার আন্ডার একটা নেম থাকবে, পজিশন থাকবে, স্কিল লেভেল থাকবে, সেট অফ ইনজুরি রেকর্ড থাকবে। সো এগুলো কি অ্যাট্রিবিউট। সো আমরা প্লেয়ারে যখন যাব কি দেখব, প্লেয়ারের নেম আছে, পজিশন আছে, স্কিল লেভেল আছে, সেট অফ ইনজুরি। এখন আবার ইনজুরি কে বলতেছি কি সেট অফ ইনজুরি, তার মানে ইনজুরি নিজে আবার আরেকটা ইনজুরি। এটা কি বুঝলো? যখনই সেট অফ বলবে তখন আমি বুঝে যাবো যে এটা একটা ইনজুরি। সো আমি কি করতেছি, ইনজুরি রেকর্ড একটা এন্টিটি নিচ্ছি। এই এন্টিটির আন্ডারে আবার কি আছে দেখেন, ইনজুরি রেকর্ডস এর এন্টিটির আন্ডারে কি আছে, এটা কি বলা হয় নাই, আচ্ছা এইটা মেনশন করা হয় নাই, বাট জাস্ট ধরেন রেকর্ডস এর মধ্যে আমরা নরমালি কি রাখতে পারি, রেকর্ডস এর একটা আইডি আর ডেসক্রিপশন। এখন এই রেকর্ডস এর আইডি আর যখন ডেসক্রিপশন রাখতে যাব তখন আমাকে বুঝতে হবে যে কোন প্লেয়ার ইনজুরি হয়েছে, তার জন্য রেকর্ডটা কি। সো আমাদের কি ইনজুরি রেকর্ড এন্টিটিটা কি প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট, কারণ প্লেয়ার যে ইনজুরি হয়েছে ওই প্লেয়ারটাকে জানা লাগবে কে ইনজুরি হয়েছে, আর যে ইনজুরি হয়েছে তার জন্য ইনজুরি রেকর্ডটা কি। সো যেহেতু এই ইনজুরি রেকর্ডটা প্লেয়ারের উপরে কি ডিপেন্ডেন্ট, সেহেতু এদের মধ্যে যে রিলেশনশিপটা হবে এটা হচ্ছে কি হবে, এই জিনিসটা উইক এন্টিটি হবে, আর তাদের মধ্যে রিলেশনশিপটা কিছু লক দিয়ে বোঝাচ্ছে রেকর্ডস, আর কিছু না। সো মাল্টিপল রেকর্ডস একজন প্লেয়ারের হইতে পারে, যে মাল্টিপল ইনজুরি একজন প্লেয়ার অনেকগুলো ইনজুরি দিতে পারে। সো অনেকগুলো ইনজুরি রেকর্ড দিতে পারে, একটা প্লেয়ারের সাথে কানেক্টেড থাকতে পারে। সেই কারণে হচ্ছে কি মেনি টু ওয়ান রিলেশনশিপ। আর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আইডি আর ডেসক্রিপশন ইনজুরি। আর ইনজুরি যেহেতু প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট, সো এটার জন্য সেই কি উইক এন্টিটি। এখন আসি লাস্টেরটাতে, মোটামুটি আমাদের সব শেষ। লাস্টে কি বলছে, এ টিম ক্যাপ্টেন ইজ অলসো আ প্লেয়ার। সো টিমের সাথে প্লেয়ারের একটা রিলেশনশিপ ছিল কি, প্লেয়ারের রিলেশনশিপ ছিল কি একটা প্লেয়ার একটা টিমের সাথে বিলং করে। এখন আবার বলছে কি যে একটা টিমের যদি ক্যাপ্টেন হয়, কি ক্যাপ্টেন একটা প্লেয়ার। এখন একটা টিমের ক্যাপ্টেন তো একটা প্লেয়ারই হতে পারে, স্যার একটা প্লেয়ার একটা টিমের ক্যাপ্টেন হতে পারে, একটা টিমের ক্যাপ্টেন একটা প্লেয়ারই হতে পারে। তার মানে কি ওয়ান টু ওয়ান কানেকশন। সো ওয়ান টু ওয়ান কানেকশন, তাই দুইটাতে আমরা হচ্ছে কি করতেছি, তীর চিহ্ন দিয়েছি। যদি ওয়ান টু মেনি হইতো তাহলে তীর চিহ্নটা উঠাই দিতাম একটা জায়গা থেকে, যেমন এইটাতে হইছে মেনি টু ওয়ান। সো একটা প্লেয়ার একটা টিমে থাকতে পারে, সেখানে মাল্টিপল প্লেয়ার একই টিমে থাকতে পারে, সমস্যা নাই। যেহেতু মাল্টিপল প্লেয়ার একই টিমে থাকতে পারে, এজন্য আমরা এখানে কি মাল্টিপল অর্থাৎ মেনি, কিন্তু টিম কি একটাই থাকতে পারে। সো এখানে ওয়ান। এখানে ক্ষেত্রে কি একটা প্লেয়ারই একটা টিমের ক্যাপ্টেন হতে পারে, আর একটা টিমের ক্যাপ্টেন কিন্তু একটা প্লেয়ার। সো যেহেতু দুই সাইডে ওয়ান আছে, সো দুই সাইডে আমরা কি তীর চিহ্ন দিচ্ছি। আর লাস্টে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে, একটা জিনিস আমরা বাদ দিছিলাম, সেটা হচ্ছে আচ্ছা কোনো কিছুই তো বাদ হয়নি, গেমটা হচ্ছে, আচ্ছা এখানে গেম ছিল একটা, ও লাস্টের একটা এখনো বাকি আছে, এটা বলি না। এ গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, তার মানে দুইটা টিমের মধ্যে গেম খেলার একটা রিলেশনশিপ আছে। রেফার টু হোস্ট টিম এন্ড গেস্ট টিম হ্যাজ আ ডেট এন্ড আ স্কোর। তার মানে গেম হচ্ছে নিজে কি একটা রিলেশনশিপ দুইটা টিমের মধ্যে। কি রিলেশনশিপ, যে গেমের মধ্যে কি থাকতে পারে, একটা হোস্ট টিম থাকতে পারে, একটা গেস্ট টিম থাকতে পারে। এখন দেখেন গেমের মধ্যে যখন রিলেশনশিপটা হয় কি বলছে, এই গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, তার মানে রিলেশনশিপটা কি দুইটা টিমের মধ্যে না। তার মানে কি দুইটা এন্টিটি, কি একটা এন্টিটি হচ্ছে হোস্ট আর একটা হচ্ছে গেস্ট। তো দুইটাই কি টিম, টিম কি একটা নিজে একটা এন্টিটি না, যেহেতু একটা এন্টিটি নিজের এন্টিটির সাথে নিজেই কানেক্টেড, তাহলে ওটাকে আমরা বলতেছি হচ্ছে সেলফ কানেক্টেড বা সেলফ রিলেশনশিপ। সো সেলফ রিলেশনশিপটা মেজার করা হয় হচ্ছে নিজের, এখানেই নিজের রিলেশনশিপ লেখা আছে। সো এখানে টিম যে হোস্ট আছে তার সাথে গেম রিলেশনশিপ করে, আবার এই টিমের সাথে কানেক্টেড গেস্ট, তার মানে এটাকে বলতে হচ্ছে সেলফ জয়েন্ট বা সেলফ রিলেশনশিপ। নিজের সাথেই নিজে যদি কানেক্টেড থাকে, রিলেশনশিপ মেইনটেইন করে, তাহলে এটাকে সেলফ রিলেশনশিপ বলে। এখন এখানে দুইটা টিম কানেক্টেড, টিম নিজের সাথেই নিজে কানেক্টেড, কিন্তু তার রিলেশনশিপটা কি, একটার ক্ষেত্রে সে হোস্ট টিম, আরেকটার ক্ষেত্রে সে গেস্ট টিম। কোন জায়গায়, গেম কানেকশনের ক্ষেত্রে বা গেম রিলেশনশিপের ক্ষেত্রে। সো এই দুইটা হচ্ছে হোস্ট আর গেস্ট।
আর এইখানে যে জিনিসটা হচ্ছে যখন গেম রিলেশনশিপটা আমি রিপ্রেজেন্ট করতেছি তখন আমাকে দুইটা অ্যাট্রিবিউট দরকার হইতেছে। সো রিলেশনশিপে যদি কোনো অ্যাট্রিবিউট দরকার হয় সেই অ্যাট্রিবিউটগুলো আমরা রিলেশনশিপের সাথে কানেক্টেড করে রাখি, একটা হচ্ছে স্কোর আর একটা হচ্ছে ডেট। এখানে যে জিনিসটা বলতেছে যে গেম যখন আমি কানেক্টেড করব তাদের মধ্যে যখন একটা গেম প্লে হবে তখন কি হবে, একটা ডেট থাকবে আর একটা স্কোর থাকবে। সো কি হবে, রিলেশনশিপটা যখন আমি মেইনটেইন করব তখন একটা কি ডেট রাখতে হবে, একটা স্কোর রাখতে হবে। এই যে রিলেশনশিপটা যখন মেইনটেইন করতেছি আর একটা ডেট রাখতেছি, একটা স্কোর রাখতেছি। এই দুইটা হচ্ছে রিলেশনশিপের সাপোর্টিং অ্যাক্টিভিটি। সো এটা বোঝা গেছে ইয়ার ডায়াগ্রাম। একটু বড় লাইন বাই লাইন ইন্টারপ্রেট করতে হবে। আর মাথায় রাখবেন যে এক লাইন আমাদের মাল্টিপল ভাবে পড়তে হবে, যে একবার এমন হয় যে এক লাইন করলে আমি বুঝি না এটা কি কাজ করতেছে, নিচেরটা কাজ করার পর দেন আমরা বুঝতেছি যে হ্যাঁ উপরের ফিলিংটা হচ্ছে এটা। সো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে আমরা বুঝবো। নেক্সট আরেকটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম আছে, যেটা যে সেলফ ছিল হ্যাঁ এটা তো মিনির মতো একটা দাগ, হ্যাঁ মিনির মতো ওটা সেলফ নাকি মিনি, কোনটা মানে ওই যে যেটা হচ্ছে সেলফ মানে টিমের ক্ষেত্রে, আবার মিনির ক্ষেত্রে তো শুধুমাত্র একটা দাগ, কোনো অ্যারোসেন নাই। তাহলে কি সেলফের ক্ষেত্রে তো মেনি রিলেশনশিপ হচ্ছে কিভাবে বলেন, মাল্টিপল হোস্ট হতে পারে না। ধরেন এক টিম এ হচ্ছে হোস্ট, টিম বি হচ্ছে হোস্ট। ধরেন দুইটা খেলা হচ্ছে, দুইটা গেম হচ্ছে, একটা গেম 1 আর একটা হচ্ছে গেম 2। গেম 1 এর হোস্ট হচ্ছে T1 আর এখানে গেস্ট কে আছে ধরেন T2। এটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে গেস্ট। আবার গেম 2 যখন খেলতেছেন তখন ধরেন T3 হচ্ছে গিয়ে হোস্ট আর T4 হচ্ছে গেস্ট। সো এখানে কি হচ্ছে, মাল্টিপল টিম কি হোস্ট হতে পারতেছে না, সেখানে মেনি রিলেশনশিপ। আবার মাল্টিপল টিম কি হচ্ছে গেস্ট হতে পারতেছে না, তার মানে মেনি। সো এখানে কি মেনি টু মেনি, বুঝতে পারছেন। আবার এখানে আরেকটা জিনিস হতে পারে না, যে ধরেন T1 এ হোস্ট ছিল, আবার গেম 3 তে গিয়ে কি হচ্ছে, সে আবার কানেক্টেড থাকতেছে কি T4 এর সাথে, T4 তখন গেস্ট, তার সাথে গেম খেলতেছে। সো T1 কি T4 এর সাথেও কানেক্টেড, T2 এর সাথেও কানেক্টেড, মাল্টিপল এর সাথে কানেক্টেড। আবার এখানে কি হয়ে যাচ্ছে, এখানেও এমন হইতে পারে না যে T3 এর সাথে গেম খেলতেছে T2, আবার T3 এর সাথে গেম খেলতেছে T4, এইরকম কানেকশন ছিল। আবার এখানে কি হতে পারে, T2 এর সাথে গেম খেলতেছে T1, আবার T2 এর সাথে গেম খেলতেছে কি T3, এরকম হইতে পারে না। সো যেহেতু মাল্টিপল হতে পারে, এটা আবার মাল্টিপল হতে পারে, সো মেনি টু মেনি। সো T3 T2 এর সাথে কানেক্টেড থাকতে পারে, আবার T1 কি কানেক্টেড থাকতে পারে T4 এর সাথে, আবার T3 কি কানেক্টেড থাকতে পারে T4 এর সাথে, বুঝতে পারছেন। সো যেহেতু মাল্টিপল রিলেশনশিপ এখানেও মেজার করতেছে, আবার এখানেও মাল্টিপল রিলেশনশিপ মেজার করতেছে, সো দুইটার ক্ষেত্রে মেনি টু মেনি কানেক্টেড হতে পারে। তো যেহেতু কি হচ্ছে বলেছিলাম T1 এর সাথে T2 কানেক্টেড থাকতে পারে মাল্টিপল, মানে এই পাশে হচ্ছে কি গেস্ট টিম হোস্ট টিম মাল্টিপল থাকতে পারে, আবার গেস্ট টিমও মাল্টিপল হোস্ট টিমের সাথে কানেক্টেড থাকতে পারে। সো এই কারণে যেহেতু মেনি মেনি কানেক্টেড আছে, সো এই কারণে মেনি টু মেনি রিলেশনশিপ। সো তখন হচ্ছে কি এই মেনি টু মেনি। যদি এমন হইতো যে একটা টিমে একটাই হোস্ট একটাই গেস্ট হইতে পারবে, মাল্টিপল হইতে পারবে না, অর্থাৎ একটা টিম যদি একজনের সাথে গেম খেলে সে আর পরবর্তীতে অন্য টিমের সাথে গেম খেলতে পারবে, এরকম যদি হইতো তাহলে 1 টু 1। কেমন, ধরেন T1 T2 এর সাথেই গেম খেলবে, আর কারোর সাথে খেলতে পারবে না, তার মানে T1 ও শেষ T2 ও শেষ। T1 হচ্ছে হোস্ট, T2 হচ্ছে গেস্ট। T1 আর কখনোই হোস্ট হতে পারবে না। যদি এরকম হইতো তাহলে আমরা কি করতাম, 1 টু 1 দিতাম, কারণ সেলফ রিলেশনশিপও 1 টু 1 হতো। আবার যদি এরকম হয় T3 T4 এই দুটোই কানেক্টেড, এছাড়া আর কানেক্টেড হতে পারবে না, অর্থাৎ একজন যদি একটা টিমের সাথে গেম খেলে ফেলে সে আর কারোর সাথে কানেক্টেড হতে পারবে না, এরকম যদি হইতো তাহলে আমরা বলতাম 1 টু 1, তখন আমরা তীর চিহ্ন দিয়েই করতাম। সো এখানে সেলফ রিলেশনশিপ হওয়াতে যে কার্ডিনালিটিতে কোনো এফেক্ট করবে এরকম কিছু না, কার্ডিনালিটি অলওয়েজ ডিপেন্ডস করতেছে আমি কিভাবে কানেক্টেড আছি। সো নেক্সট আরেকটা एग्जांपल দেখি, আর লাস্টের একটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা নিজেরা দেখবেন। নেক্সট ওয়ানে হচ্ছে আমরা কি করতেছি, ইউনিভার্সিটির একটা ডিজাইন করতেছি। এখানে কি বলতেছে দেখেন, a university register office maintains data about the following entities. So register office কিছু এন্টিটি ডেটা গুলো হচ্ছে মেইনটেইন করে, কি কি, কোর্সেস ইনক্লুডিং কোর্স নাম্বার, টাইটেল, ক্রেডিট, সিলেবাস এন্ড প্রি-রিভিউস। তার মানে কোর্সেস নামে একটা এন্টিটি আছে, তার আন্ডারে অ্যাক্টিভিটি আছে নেম, টাইটেল, ক্রেডিট, সিলেবাস এন্ড হচ্ছে প্রি-রিভিউস। তারপর বলতেছে কোর্স অফারিংস ইনক্লুডস কোর্স নাম্বার, ইয়ার, সেমিস্টার,
সেকশন নাম্বার, ইনস্ট্রাক্টর টাইমিংস এন্ড ক্লাসরুম। তার মানে কোর্স অফারিং নামে কি আরেকটা এন্টিটি হয়ে যাবে, যে আবার কি করতেছে কোর্স নাম্বার রাখতেছে, ইয়ার, সেমিস্টার, সেকশন নাম্বার, ইনস্ট্রাকশন টাইমিং এগুলো রাখতেছে। দেন বলতেছে স্টুডেন্টস ইনক্লুডিং আইডি নেম, তার মানে স্টুডেন্টস একটা এন্টিটি, ওদের মধ্যে আইডি নেম আর হচ্ছে প্রোগ্রামগুলো থাকবে। তারপর বলতেছে ইনস্ট্রাক্টর ইনক্লুডিং আইডেন্টিফিকেশন, আচ্ছা এইভাবে লিখছি আইফেন দেওয়ার দরকার ছিল না, আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আইডি নাম্বার, নেম, ডিপার্টমেন্ট এন্ড টাইটেল, এই তিনটা আবার ইনস্ট্রাক্টর আন্ডারে থাকে। তারপর বলছে ফার্দার দ্য এনরোলমেন্ট অফ স্টুডেন্ট ইন কোর্সেস এন্ড গ্রেডস অ্যাওয়ার্ডেড টু দ্য স্টুডেন্টস ইন ইচ কোর্স দেয়ার এনরোল ফর মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েটলি মডেল। তার মানে প্রতিটা স্টুডেন্ট যে কোর্সের গুলো বা গ্রেডের সাথে যে কানেক্টেড থাকবে তার মানে প্রপার রিলেশনশিপটা মেইনটেইন করতে হবে। কনস্ট্রাক্ট অ্যান ইয়ার ডায়াগ্রাম ফর দ্য রেজিস্টার অফ অফিস হবে। তো এখানে কি প্রবলেম আছে, রেজিস্টার অফিস ডকুমেন্ট অর অ্যাজাম্পশন দ্যাট টু মেক অ্যাবাউট দ্য ম্যাপিং কনসেপ্ট। এখন এখানে মজার জিনিস কি বলছে, আপনি নিজে এই এন্টিটিগুলো দিয়ে রিলেশনশিপ মেইনটেইন করে কাজ করেন। এখন আমি আর কোনো আপনাকে হিন্টস দিব না। আগের বার কি হিন্টস দেওয়া ছিল যে আইডির মধ্যে এটা কানেক্টেড থাকবে, তাদের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে, ওয়ান টু ওয়ান হবে, একটা প্লেয়ারের সাথে কানেক্টেড হবে। এখন আপনাকে বলছে যে এন্টিটিগুলো এগুলো আছে বাবা, তুমি এখন রিলেশনশিপ মেইনটেইন করে বাদ নাও, এখন আমি কিছু বলবো, তোমার যেটা মন চায় তুমি বানাও, তোমার দেখতে যেরকম লাগে। সিস্টেম ডিজাইন পুরোটাই নিজের প্রোগ্রাম। এখন হচ্ছে আমাকে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ডিজাইন করতে হবে। আমার এখন চিন্তা করতে হবে যে কোন এন্টিটির সাথে কোন এন্টিটি কিভাবে কানেক্ট করতে হবে। সো এটার ওই সলিউশনটা দেওয়া আছে, চলুন আমরা একটু দেখি কি হতে পারে। সবার ফার্স্টে আমাদের কি কোর্স ছিল, সো কোর্স আমরা হচ্ছে একটা এন্টিটি ড্র করলাম। তার মধ্যে বলছি কি কোর্স এন্টিটির মধ্যে কয়েকটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে কি বলছে নাম্বার, টাইটেল, ক্রেডিট, সিলেবাস এন্ড প্রিরিকুইজিট। সো আমরা কি বুঝাচ্ছি, কোর্স নাম্বার, আচ্ছা এই যে কোর্স নাম্বার, টাইটেল, ক্রেডিট, সিলেবাস। আর এইখানে প্রিরিকুইজিটের একটা জিনিস হচ্ছে কি, প্রিরিকুইজিট কি, প্রিরিকুইজিট তো নিজেই একটা কোর্স, একটা কোর্সের প্রিরিকুইজিট কি আরেকটা কোর্স না। এখন একটা কোর্সের প্রিরিকুইজিট যদি আরেকটা কোর্স হয় তার মানে এন্টিটি কি নিজের সাথে নিজেই কানেক্টেড হয়ে গেল না। সো কোর্সের সাথে যদি কোর্স কানেক্টেড তার মানে কি সেলফ রিলেশনশিপ চলে আসছে। সেলফ রিলেশনশিপ চলে আসলে আমরা কি বলবো, যে একটা কোর্স করতে গেলে দরকার হয় কি আরেকটা কোর্সকে। সো রিকোয়ার হচ্ছে তাদের রিলেশনশিপ কিভাবে কানেক্টেড, যে একটা কোর্স যদি মেইন কোর্স হয় তাহলে আরেকটা কোর্স কি প্রিরিকুইজিট হবে, বুঝতে পারছেন। সো ধরেন আমি যদি ডেটাবেস নিতে চাই, ডেটাবেস আমার মেইন কোর্স, আর এটা করতে গেলে রিকোয়ার কোর্স কোনটা, ওইটাও হচ্ছে কি আরেকটা কোর্স, এটা কি রিকোয়ার্ড কোর্স। ধরেন ওপিটা রিকোয়ার্ড ডেটাবেস করতে গেলে, তার মানে ডেটাবেস হচ্ছে মেইন কোর্স, যেটা রিকোয়ার্ড কি ওপি করতে গেলে। এই ভাবে বুঝাচ্ছে সেলফ রিলেশনশিপটা, বুঝতে পারছেন। সো যেহেতু একটা কোর্স আরেকটা কোর্সের সাথে কানেক্টেড, মানে দুইটা এন্টিটি নিজের মধ্যেই নিজে কানেক্টেড, সো এন্টিটি কি সেলফ রিলেশনশিপ। এখানে আমরা একজনকে বুঝাইলাম মেইন কোর্স যে সে এই কোর্সটা নিতে যাচ্ছে, আর তার প্রিরিকুইজিট কোর্সটা কি আরেকটা কোর্স। নেক্সট আসে হচ্ছে কোর্স অফারিং। এখন কোর্স অফারিং এ কি আছে দেখেন, কোর্স নাম্বার, ইয়ার, সেমিস্টার, সেকশন, ইনস্ট্রাক্টর টাইমস। এখন আসে কোর্স অফারিং এ যদি চলে যায় তাহলে কোর্স আর কোর্সের অফারিং এর মধ্যে কি একটা কানেকশন থাকবে, যে কোন কোর্সগুলো অফার হচ্ছে। একটা হচ্ছে অফারিং, যে কে কোন কোর্স অফার হবে। এখন কোর্সের ডিটেইলস কি এখানে আছে না এন্টিটি, তো তাদের নিজেদের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে না, যেখানে বোঝাচ্ছে অফার, বুঝতে পারছেন। সো এই অফারটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এখন এইখানে হচ্ছে বক্সটা ডায়মন্ডটা ডাবল করা হয়েছে কেন, ক্যালাসের কি জন্য, ডিপেন্ডেন্ট আরেকটা জিনিস আছে, কন্ডিশন বেশি, কন্ডিশন বেশি, উইক তো হচ্ছে রিলেশনশিপ হবে না, উইক বুঝলাম হচ্ছে এন্টিটিতে। আবার একটু ব্যাক করি, এখানে মনে হয় জিনিসটা না রিলেশনশিপ এখানে বক্সটা দাও। আচ্ছা যাই হোক একটু চিন্তা করেন, এই জিনিসটা হচ্ছে যে যখন আমি কোর্স অফারিংটা করতেছি, কোর্স অফারিংটা কি উইকেন্ডের সাথে কানেক্টেড আছে না, কিন্তু দেখেন এটা কি এটার সাথে কানেক্টেড। সো উইকেন্ডের সাথে যখন আমি রিলেশনশিপ করতেছি, রিলেশনশিপটা কি ইস অফার দিয়ে মেজার করতেছে না। সো যেহেতু উইকেন্ডের সাথে আমি রিলেশনশিপ করতেছি, এটা উইক রিলেশনশিপ, আর এখানের ক্ষেত্রে আমি হচ্ছে কি করতেছি
এই উইকটাকে বুঝাই হচ্ছে যে এই রিলেশনশিপটা হচ্ছে উইক। বুঝতে পারছেন? আচ্ছা, এটা মনে হয় এখানে একটু মিসিং হয়ে গেছে, তারপর এটা সমস্যা। আচ্ছা, নেক্সটে কি করলাম উইক এন্টিটির সাথে, কেন? কারণ কোর্স অফারিং যে করব তার যে অফারিংটা এটা করতে গেলে আমার অবশ্যই কোর্স লাগবে। সো কোর্সের উপর যেহেতু কোর্স অফারিংটা ডিপেন্ডেন্ট, সো এটার জন্য কি উইক এন্টিটি, আর উইক এন্টিটির সাথে যেহেতু রিলেশনশিপটা বন্ডিং করতেছে সেটা উইক রিলেশনশিপ। এটা হলো গেল। নেক্সট হচ্ছে কোর্স অফারিং এর মধ্যে কিছু ডিটেইলস ছিল। কি কি ডিটেইলস ছিল? কোর্স নাম্বার, ইয়ার, সেমিস্টার, সেকশন নাম্বার, ইনস্ট্রাক্টর, টাইমিংস এন্ড ক্লাস। সো একটু দেখি কি কি আছে। কোর্স নাম্বার তো আমরা এখান থেকে পাচ্ছি, ডিপেন্ডেন্ট যেহেতু কোর্স নাম্বার এখান থেকে পাচ্ছি। তারপরে আছে হচ্ছে ইয়ার, সেমিস্টার, সেকশন। ইয়ার বসাচ্ছি, সেমিস্টার, সেকশন বসাচ্ছি। তারপরে হচ্ছে সেকশন নাম্বার গেল। তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর, টাইমিংস আর ক্লাসরুম। ইনস্ট্রাক্টর আবার কি ইনস্ট্রাক্টর থেকে পাবো। এখন আছে কি টাইমিং। টাইমিং কোথায় আছে? এখানে আছে। আর হচ্ছে রুম নাম্বার আছে। এখন দেখেন ইনস্ট্রাকশনের কি আলাদা একটা এন্টিটি আছে না? তাহলে ইনস্ট্রাকশনের ডিটেইলস যদি আমার কানেক্টেড থাকে তাহলে ওইটা কি ইনস্ট্রাক্টর এন্টিটির সাথে রিলেশনশিপ থাকবে। কি রিলেশনশিপ? কোর্স অফারিং টিচার্স ইনস্ট্রাক্টর, কোন ইনস্ট্রাক্টরটা টিচ করতেছে। রিলেশনশিপটা এখন কিভাবে মেইনটেইন করতেছে দেখেন। একটা কোর্স কি মাল্টিপল ইনস্ট্রাক্টর নিতে পারে না? আবার একটা ইনস্ট্রাক্টর কি মাল্টিপল কোর্স অফারিং নিতে পারে না? কারণ আমি মাল্টিপল কোর্স নিচ্ছি, এটা কি একটা ইনস্ট্রাক্টর মাল্টিপল কোর্স নিচ্ছে। আবার কি হতে পারে যে একই কোর্স ডেটাবেস কোর্সের 6টা সেকশন ডিফারেন্ট ইনস্ট্রাক্টর নিতে পারে। সো কি একটা কোর্সও মাল্টিপল নিতে পারে। আবার এমনও হইতে পারে আমি ডেটাবেসের 2টা সেকশন নিয়ে নিছি, আমি কি ওয়ান পারসন, আমি ডেটাবেসের মাল্টিপল সেকশন নিচ্ছি, আবার মাল্টিপল ডেটাবেসের সেকশন আমার কাছে হচ্ছে আসছে। তার মানে কি এখানে মেনি টু মেনি রিলেশনশিপ কাজ করতেছে। এটা বুঝতে পারছেন? যে ধরেন ইনস্ট্রাক্টর যদি হই আমি, আমার এগেইনস্টে কি মাল্টিপল ডেটাবেস কোর্স হইতে পারে, এটা হইতে পারে। আবার আমি কি ডেটাবেসের পাশাপাশি কি মাল্টিপল ধরেন ওপি কোর্স নিতে পারি, এটা হইতে পারে না? আবার কি হইতে পারে ওপি কোর্স, 2টা ওপি কোর্স কি ইনস্ট্রাক্টর 2 এর অফার হইতে পারে। তার মানে এই মাল্টিপল একটার সাথে কানেক্টেড থাকতে পারে, আবার এই মাল্টিপল আরেক দুইটার সাথে কানেক্টেড থাকতে পারে। এই পাশেও মিনি হচ্ছে, এই পাশেও মিনি হচ্ছে। সো মেনি টু মেনি হচ্ছে। দেখি বুঝতে পারছেন? সো এই কারণেই টিচার্সের ক্ষেত্রে এটাও মেনি, এটাও মেনি। সেম ভাবে কোর্সের ক্ষেত্রে যদি চিন্তা করেন, কোর্স অফারিং এর ক্ষেত্রে এইখানে একটা প্রবলেম আছে। মাল্টিপল কোর্স অফার হইতে পারে, কিন্তু একটা কোর্স তো মাল্টিপল বার অফার হইতে পারে না একই সেমিস্টারে। ধরেন ওপি একই সেমিস্টারে কি মাল্টিপল অফার হইতে পারে? এমন হইতে পারে যে ওপি এটা একটা, আবার ওপি আরেকটা, ডিফারেন্ট তো না। একটা কোর্স অফারিং যখন হবে তখন একটাই হবে, কিন্তু মাল্টিপল কোর্স অফারিং হইতে পারে। এই জন্য দেখেন কোর্সের এগেইনস্ট হচ্ছে 1, তার মানে এই কোর্স অফারিং এর মধ্যে, অর্থাৎ এই সেমিস্টার কোর্স অফারিং এর মধ্যে ওপি একবারই হচ্ছে অফার হবে। বুঝতে পারছেন? কিন্তু অফারিংস এর ক্ষেত্রে যদি চিন্তা করি, অফারিংস এর ক্ষেত্রে কি মাল্টিপল কোর্স অফার হইতে পারে। সো মাল্টিপল কোর্স যেহেতু অফার হইতে পারে, এটা মাল্টি, এটাতে মিনি আছে। আর যখন কোর্স একটা অফার হইতে পারে একটা সেমিস্টারে, তখন কি এটা 1, তার মানে কোর্স 1 মাল্টিপল কোর্স অফারিং হইতে পারে। এইজন্য হচ্ছে মেনি টু 1 রিলেশনশিপ। এখন হচ্ছে কি টিচার্স এর রিলেশনশিপটা করলাম, টিচার্স এর আন্ডারে অ্যাট্রিবিউটগুলো বসাইলাম, আইডি, নেম, টাইটেল, ডিপার্টমেন্ট, এখানে কোনো প্রবলেম নেই। নেক্সটে বলছে আরেকটা স্টুডেন্ট। এখন স্টুডেন্টের কি এন্টিটি, স্টুডেন্টের এন্টিটির মধ্যে কি আছে? আইডি, নেম আর তার প্রোগ্রাম আছে। আর কোর্স অফারিং এর সাথে কি বলছে যে এখানে এনরোলমেন্টের একটা সম্পর্ক আছে। কিভাবে বলছে? লাস্টের একটা লাইনে বলে দিছে। লাস্টের লাইনটা বলে দিছে কি দেখেন, further the enrollment of the student in courses and grades awarded to the students in each course they are enrolled for must be appropriately model. তার মানে প্রতিটা স্টুডেন্ট যে এনরোল করবে আর তার যে গ্রেড হবে এটা প্রতিটা কোর্সের সাথে যে হবে এটা প্রপারলি মডেল থাকতে হবে। সেটা কিভাবে মডেল করলাম? আমরা এখানে কি কাজ করতেছি যে স্টুডেন্টের সাথে একটা এনরোলমেন্টের হচ্ছে একটা রিলেশনশিপ করতেছি, কার সাথে? কোর্স অফারিংয়ের সাথে। এখানে কি হচ্ছে মাল্টিপল স্টুডেন্ট কি করতে পারে? মাল্টিপল কোর্স নিতে পারে। সো যেহেতু মাল্টিপল এখানেও মাল্টিপল মেইন টু মেনি কানেকশন। বুঝতে পারছেন? আচ্ছা, আর তারপরে বলতেছি কি যে এনরোলস করতে পারে। এনরোলস এর ক্ষেত্রে কি হবে? অবশ্যই যখন এনরোলমেন্ট করবে তার গ্রেডটাকেও ঠিক মতো দিতে হবে। সো এনরোলমেন্টের সময় আমাদের কি রাখতে হবে? গ্রেডিংটা সিস্টেমটা রাখতে হবে। সো গ্রেডটা কি? সাপোর্টিং অ্যাট্রিবিউট, যেটা রিলেশনশিপে সাপোর্ট করতেছে। সো এটা সাপোর্টিং অ্যাট্রিবিউট হিসেবে কাজ করতেছে। সো এই টোটাল ইয়ার ডায়াগ্রামটা বোঝা গেল কিভাবে কাজ করতেছে।
সো রিয়েল লাইফে যখন আমরা কাজ করতে চাই তখন আমরা আমাদের ব্রেন স্টর্মিং করেই এভাবেই কাজ করি, অর্থাৎ আমাদেরকে প্রিডিফাইন বলা থাকে না, ইউজার এসে কখনো বলবে না একটা স্টুডেন্ট একটাই কোর্স দিতে পারবে, একটা স্টুডেন্ট একটাই যে টিচার রাখতে পারবে, এরকম কিছু বলে না। তারা বলবে যে টিচার হচ্ছে গিয়ে স্টুডেন্টকে এনরোলমেন্ট করে দিবে, টিচার অ্যাডভাইজার হবে, তারপরে আপনি কোর্স নিতে পারবেন, কোর্স নিয়ে আসতে পারবেন, এরকম আমার ফিচার্স দরকার। সো আপনাকে চিন্তা করতে হবে তখন বসে বসে যে আচ্ছা আমি যে স্টুডেন্টের সাথে একটা রিলেশনশিপ করতেছি, স্টুডেন্ট কি একটা স্টুডেন্টই কাজ করবে নাকি মাল্টিপল স্টুডেন্ট কাজ করবে। ওই চিন্তা করে করে আপনাকে রিলেশনশিপগুলো মেইনটেইন করতে হবে, তাদের কার্ডিনাল ইন্টার মেইনটেইন করতে হবে, কার্ডিনাল মানে 1 to 1, 1 to many, many to many, many to 1, এগুলা তাদের অ্যাট্রিবিউটগুলো কি কম্পোজিট হবে নাকি সিম্পল হবে নাকি মাল্টিভ্যারিয়েট হবে নাকি ডেরাইভড হবে, রিলেশনশিপটা কি সেলফ রিলেশনশিপ হচ্ছে নাকি অন্য এন্টিটির সাথে রিলেশনশিপ হচ্ছে, অথবা ডিপেন্ডেন্ট কোনো কিছু আছে কিনা, এইগুলো আমাদের কি করতে হবে, নিজে থেকে মেজার করে ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হবে। সো আমরা যে কাজটা করি কোন একটা ডেটাবেস ডিজাইনের আগে এইভাবে নিজেদের মতো করে ইয়ার ডায়াগ্রাম ড্র করে দেন ভেরিফাই করি যে আমরা যে জিনিসটা বুঝতেছি ক্লায়েন্ট কি সেই জিনিসটাই চাচ্ছে কিনা। তখন আমরা ইন ডিটেইলস তাদের সাথে বসে আলোচনা করি যে এইভাবে আমি ডিজাইন করতেছি, তো আপনি কি ঠিক আছেন। কারণ একটা ডেটাবেস যদি আমি ডিজাইন করে ফেলি তাহলে এই ডেটাবেসটাকে আবার চেঞ্জেস করতে অনেক প্রবলেম হয়। ধরেন আপনি ডেটাবেস ডিজাইন করে অনেক এন্ট্রি দিয়ে দিচ্ছেন, এইটাকে আপনি মিড লেভেলে গিয়ে আবার চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসবেন, এটা খুবই কমপ্লেক্স। সেই কারণে আমরা ফার্স্টে ডিজাইন করে বসে আমাদের ক্লায়েন্টের সাথে আমরা মিটিংয়ে যাই, মিটিংয়ে গিয়ে বসে আমরা আলোচনা করি যে আমি যেভাবে ডিজাইন করতেছি আপনি কি এভাবেই যাচ্ছেন কিনা, কোনো কিছু বাদ পড়েছে কিনা, আমরা মিটিং এর মাধ্যমে সলিউশন করি। যদি দেখি যে সবকিছু ওকে, দেন আমরা কি করি, ডিজাইনে চলে যাই। ডিজাইন হয়ে গেলে যে চেঞ্জ করা পসিবল না এটা না, তবে অনেক কমপ্লেক্স বা দেখা গেছে অনেক বেশি টাফ আগের থেকে, সেই কারণে আমরা অলওয়েজ ডিজাইনটা করি। আচ্ছা, লাস্টের একটা বাকি আছে, সেটা হচ্ছে কোশ্চেন ট্রি। এটা আপনারা নিজেরা দেখবেন, এটা হচ্ছে আপনাদের সলিউশন করে দেওয়া আছে, তো এটা কোশ্চেনটা করবেন, করে দেখবেন, বুঝতে না পারলে আমাকে জানাবেন। তাহলে স্কিমা আর হচ্ছে ইয়ার ডায়াগ্রামের মধ্যে আমরা কি পার্থক্য দেখতে পারি? স্কিমা যখন আমি রিপ্রেজেন্ট করি, স্কিমাটা রিপ্রেজেন্ট হয় হচ্ছে বক্স আকারে। আমি স্কিমাটা বোঝাচ্ছি এরকম, এইটা হচ্ছে স্টুডেন্ট, এর আন্ডারে হচ্ছে কি আইডি আছে, আইডি নেম, তারপরে হচ্ছে গিয়ে ধরেন ফোন নাম্বার, এরকম করে আমরা বুঝাই। এটা হচ্ছে স্কিমা। আর ইয়ার ডায়াগ্রাম দেখে আমরা এন্টিটি করি কি, স্টুডেন্টের সাথে অ্যাট্রিবিউট এরকম করি, আইডি, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে কি ফোন নাম্বার, আছে তীর চিহ্ন থাকে না, দিয়ে কানেক্ট থাকে, ফোন এরকম থাকে। সো এইটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। আর স্কিমা হচ্ছে আরেকটা ভিজুয়ালাইজেশন বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সো স্কিমাটাও আমাদের দরকার হয়, এটা আমরা বোঝার জন্য ট্রাই করি। এটা কখন দরকার হয়, যখন অনেক বড় হয়ে যায় আমরা এটাকে স্কিমা আকারে দেখাই, তাহলে দেখতে আবার সুবিধা হয়। সো প্রতিটা ডায়াগ্রামে কোনো না কোনো কাজ করার জন্য স্পেশালি বানানো হয়েছে। সো এখানে যদি একটা স্কিমার সাথে আরেকটা স্কিমা থাকে তখন আমরা কি করি, আরেকটা স্কিমা ড্র করি, ড্র করে তাদের মধ্যে একটা কানেকশন শিপ দিতে হবে। ওইখানেও মেইন টু মেনি ওয়ান, মেইন টু ওয়ান এইসব কানেক্টিভিটি থাকতে হবে। কারণ এটার সাথে কোর্সের একটা কানেকশন আছে, সেইখানে আমরা বুঝতে পারি। সো যে জিনিসটা বলছে তখন রিলেশনশিপটা আমরা এখানে লিখে দিই, যে এখানে ধরেন কোর্স এনরোল এরকম। সো স্কিমা এক টাইপের আর ইয়ার ডায়াগ্রাম এক টাইপের, বাট দুইটাই হচ্ছে ডিজাইনিং করার সময় করে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ইয়ার ডায়াগ্রাম শেষ। আমাদের একটা লাস্ট টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, নরমালাইজেশন। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আর ল্যাব তো আপনারা সবাই জানেন যে নেক্সট উইকেই আমাদের হচ্ছে ল্যাবের এক্সাম হচ্ছে। তো ল্যাব ফাইনালের ক্ষেত্রে আপনাদের পিএল স্কুল হচ্ছে থাকবে, যেটার একটা সাজেশন হচ্ছে আমি প্রোভাইড করে দিব। সেই সাজেশনগুলো করবেন, এখানে আপনাদের যে সাজেশন দেওয়া আছে ওগুলো পড়ে আপনারা প্র্যাকটিস করবেন। যে মিডের যেমন অনেকগুলো প্র্যাকটিস শিট দিয়ে আসছিলাম, এখানেও সেমভাবে প্র্যাকটিস শিট থাকবে, ওগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এই ইয়ার ডায়াগ্রাম বা এগুলো নিতে? না থাকলে আমরা হচ্ছে অফ করব।